জয় হিন্দ প্রিয় স্টুডেন্টস, আমাদের আজকের এই গুরুত্বপূর্ণ ভিডিওটিতে আমরা এমসিকিউ যে মডেল পেপার সেই 2 নিয়ে আলোচনা করব। অর্থাৎ এমসিকিউ মডেল পেপার বলতে তোমরা যারা 2026 এবং 2027 শিক্ষাবর্ষের যারা ক্যান্ডিডেটস আছো সেমিস্টার 3 জন্য, ঠিক আছে, ক্লাস 12 সেমিস্টার 3 জন্য যারা ক্যান্ডিডেট আছো তাদের জন্য আমরা রায়মার্টিন কোশ্চেন ব্যাংকের যে বইটা, তার যে ফিজিক্সের পার্ট থেকে আমরা এই মডেল পেপার 2 নিয়ে আলোচনা করব। খুবই গুরুত্বপূর্ণ একটি ভিডিও। সো প্রথম থেকে লাস্ট পর্যন্ত ভিডিওটি দেখতে থাকো এবং ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। আর হ্যাঁ, আমাদের এই ভিডিওর যে পিডিএফ লিংক, সেটা পিডিএফটা দেওয়া থাকবে আমাদের ডেসক্রিপশন বক্সে, ঠিক আছে, ডেসক্রিপশন আর আমাদের যে কমেন্ট বক্স অর্থাৎ কমেন্ট বক্সে পিন করে দেওয়া থাকবে। ওকে, তো এই যে দুটো জায়গা, এখান থেকে তোমরা চাইলে পিডিএফ কালেক্ট করে নিতে পারবে। কিভাবে কালেক্ট করবে, আমরা লাস্টে কোনো একটা নতুন একটা আমাদের পুরোনো ভিডিও ক্লিপ আমরা অ্যাড করে দেবো, সেটা তোমরা দেখলেই বুঝতে পারবে যে কি করে এটা তোমরা ডাউনলোড করবে। আর তার জন্য আমাদের চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করো, ভালো লাগলে অবশ্যই ভিডিওটিকে লাইক করো। আর হ্যাঁ, যদি কোনো রকম কোনো সমস্যা হয় তাহলে আমাদের এই যে জিমেল আইডিটা দেওয়া আছে spdsamaadhan2025@gmail.com, এখানে তোমরা অবশ্যই মেল করতে পারো যে কোনো সময় যে কোনো রকম সমস্যার জন্য, আমরা অবশ্যই এক সেকেন্ডে রিপ্লাই দেবো। ওকে, চলো তাহলে শুরু করে আমাদের মূল ভিডিওতে। আমাদের প্রথম কোশ্চেনটা বলেছে যে সমবিভবে আহিত দুটি ধাতব গোলকের ব্যাসার্ধের অনুপাত R1:R2, তাহলে তাদের আধানের তলমাত্রিক ঘনত্বের অনুপাত কত? তো আধানের তলমাত্রিক ঘনত্ব মানে হচ্ছে, দেখো একের দেখা কোশ্চেন, তো প্রথমে বলে দিচ্ছে সমবিভব অর্থাৎ সমবিভবে আহিত, ঠিক আছে, সমবিভবে আহিত। তো যেহেতু সমবিভবে আহিত তাহলে খেয়াল রাখবে এদের বিভব অর্থাৎ ভিটা সমান। ওকে, তাহলে V1 সমান V2, ঠিক আছে, আবার V মানে হচ্ছে Q1/R1, তার মানে Q2/R2। ওকে, তাহলে এখান থেকে Q1/Q2 সমান আমরা বার করে নিতে পারি R1/R2, এটা আমাদের খেয়াল রাখবে। আচ্ছা, এরপর বলেছে আধানের তলমাত্রিক ঘনত্ব অনুপাত, তাহলে σ1/σ2 ইজ টু, সিগমা মানে হচ্ছে আধান বাই ক্ষেত্রফল, অর্থাৎ আর ব্যাসার্ধের গোলকটার জন্য σ1 মানে হচ্ছে Q1/4π R1 স্কয়ার ডিভাইডেড বাই Q2/4π R2 স্কয়ার। ওকে, তাহলে এখান থেকে Q1/Q2 ইন্টু R2/R1 তার হোল স্কয়ার, R2/R1 তার হোল স্কয়ার। তো দেখো Q1/Q2 মানে R1/R2, একটু আগে এখানে পেয়ে গেছি, ঠিক আছে, ইন্টু R2/R1 তার হোল স্কয়ার, অর্থাৎ এটা পাচ্ছি দেখো R2/R1। তাহলে অ্যান্সার কি হলো? অতএব σ1 ইজ টু σ2 মানে ব্যাসার্ধের অনুপাতের অনন্যক বা ব্যস্ত অনুপাত যাকে বলা হয় তার সাথে সমান। ঠিক আছে, তো আশা করি বুঝতে পেরেছো। তাহলে অ্যান্সার কোনটা হবে? অপশন সিটা হচ্ছে আমাদের জন্য কারেক্ট অ্যান্সার। অপশন সি হচ্ছে আমাদের সঠিক অ্যান্সার। ওকে, নেক্সট দুয়ের দেখা কোশ্চেনটা এসো। Q1 ও Q2 দুটি তড়িৎ আধান পরস্পরের উপর একটি নির্দিষ্ট বল প্রয়োগ করে, তৃতীয় একটি আধান Q3 কে এদের কাছাকাছি আনা হলে Q1 ও Q2 এর পারস্পরিক বল, মনে রাখবে যেহেতু শুধুমাত্র ওদের মধ্যবর্তী দূরত্ব আধান দুটোর মান আর হচ্ছে ওদের মধ্যবর্তী যে মাধ্যম, দুটো আধানের মধ্যবর্তী মাধ্যমের উপর ডিপেন্ড করে, সুতরাং এক্ষেত্রে তৃতীয় যে আধানটা আছে তার উপর কিছু যায় আসে না, ঠিক আছে, অর্থাৎ এক্ষেত্রে একই থাকবে। তাহলে দুইয়ের অ্যান্সার হবে অপশন বি। আমি দুইয়ের অ্যান্সারটা এখানে লিখে দিচ্ছি অপশন বি, ঠিক আছে, এটাও বলা হলো। তাহলে এখানে দুইয়ের অ্যান্সারটা এখানে বলে দেওয়া হলো, ঠিক আছে। নেক্সট তিনের কোশ্চেনটা দেখো, এখানে বলেছে একটা বিবৃতি আর কারণ, দুটি ভিন্ন সমবিভব তল পরস্পরকে ছেদ করে, সমবিভব তল পরস্পরকে ছেদ করে না, ঠিক আছে। যদি সমবিভব তল পরস্পরকে ছেদ করতো তো তাহলে কি ঘটতো, দেখো ধরো এটা একটা সমবিভব তল আর এটা একটা সমবিভব তল, যদি এই দুটো জায়গায় ছেদ করে, এটা ধরো 1 নম্বর তল, এটা 2 নম্বর তল, ঠিক আছে। তো 1 নম্বর তলের জন্য এখানে স্পর্শক টানলে তার যে ইলেকট্রিক ফিল্ডের ডিরেকশনটা এই বরাবর হবে, আর এই 2 নম্বর তলে এই দিকে বরাবর যদি আমরা স্পর্শক টানি তাহলে এই দিকে হবে, অর্থাৎ একই বিন্দুতে দুটো আলাদা আলাদা ইলেকট্রিক ফিল্ড দুদিকে থাকতে পারবে না। ধরো এইভাবে যদি ইলেকট্রিক ফিল্ড গুলো থাকে এইভাবে, তো এই একই বিন্দুতে সবসময় একদিকেই থাকবে, দুদিকে অন্তত এইদিকে হতে পারে না, বোঝাতে পারছি, যে কারণে তারা কখনোই ছেদ করে না। তাহলে এটা একটা বোঝা গেল। তাহলে প্রথম বিবৃতিটা বুঝতে পারছো মিথ্যা, কারণটা বলেছে একটি সমবিভব তলের প্রতিটি বিন্দুতে বিভবের মান সমান। হ্যাঁ, সমবিভব তলের প্রতিটি বিন্দুতে বিভব সমান থাকে ঠিকই, কিন্তু এই কারণটা ওর বিবৃতিকে ব্যাখ্যা করছে না। তাহলে এ সঠিক নয় কিন্তু আর সঠিক, অর্থাৎ তিনের অ্যান্সারটা হবে অপশন সি। এগুলো হচ্ছে স্কোরিং কোশ্চেন, ঠিক আছে, যে দেখা মাত্র অ্যান্সার করে বেরিয়ে আসতে পারবে, কোনো ক্যালকুলেশনের দরকার পড়ছে না। চারের কোশ্চেনটা, প্রদত্ত চিত্র অনুযায়ী যদি সংস্থার স্থির তড়িৎ স্থিতিশক্তি শূন্য হয় তাহলে কিউ এর মান কত? একটা ছবি দিয়ে দিয়েছে, দেখো দেখো চারের অ্যান্সারটা এইটা বলেছে টোটাল যে স্থিতিশক্তি মানে হচ্ছে, মনে রাখবে ইউ সমান Q1 Q2 বাই, আচ্ছা কেটা মনে রাখবে বাই 4πε0r, এটাও মনে রাখতে পারো, অথবা K ইন্টু Q1 Q2 বাই আর। আমাদের এখানে যেহেতু জাস্ট ক্যালকুলেট করবো, কে ধরে করবো 1/4πε0 জায়গায় কে লিখে দাও, ঠিক আছে, আশা করি বুঝতে পারলে। তো এখন বলেছে এর সাথে স্থিতিশক্তি কত, মানে স্থিতিশক্তি মানে হচ্ছে এটা আধান থাকাকালীন দ্বিতীয় আধানটাকে বিকর্ষণ বলে বিরুদ্ধে আনতে যে কৃতকার্য করা হয়,
অসীম থেকে ওই বিন্দুতে, ঠিক আছে। তার জন্য যে স্টোর হয় যে এনার্জিটা মানে কার্যকর হয়, সেই যে এনার্জিটা স্টোর হয় সেটা হচ্ছে স্থিতিশক্তি। তো সেক্ষেত্রে দেখো এদের মধ্যে স্থিতিশক্তি হচ্ছে, টোটাল স্থিতিশক্তিগুলো ক্যালকুলেট করছি, Q1 Q2 এর এটা কত, K ইন্টু Q1 Q2 বাই A প্লাস এখান থেকে এটার জন্য কিউ স্কোয়ার কিউ ইন্টু কিউ বাই এ, একটা কে থাকবে, ওই যে কে মানে 1/4πε0 কনস্ট্যান্টটা, প্লাস আচ্ছা এই ডিস্টেন্সটা বার করুন, এটা একটা সমকোণী ত্রিভুজ সমদ্বিবাহু, ঠিক আছে। তাহলে √(a² প্লাস a²) মানে এই ডিস্টেন্সটা হবে √(a² প্লাস a²), দ্যাট মিনস a√2। তাহলে এদের যে স্থিতিশক্তি কি হবে, ক্যাপিটাল কিউ ইন্টু ছোট হাতের কিউ বাই a√2 ইকুয়াল টু 0 বলেছে, একটা কে দিয়ে দেবে। ওকে, তো এটা ক্যালকুলেট করতে হবে। এক কাজ করে এগুলো সব কাটিয়ে দাও, কিউ একটা কেটে আছে, তাহলে কিউ বাই 1 প্লাস কিউ স্কোয়ার বাই 1 প্লাস কিউ বাই √2 সমান 0। দেখো সবার মধ্যে আচ্ছা কি করলাম, কিউ স্কোয়ার একটা কিউ কাটছে তো, তাহলে এটা ক্যাপিটাল কিউ হবে, আচ্ছা ভুল হলো, হ্যাঁ ঠিক আছে, একটা করে ছোট হাতের কিউ আর একটা এটা কেটে যাচ্ছে। তো এক কাজ করো, আমাদের ক্যাপিটাল কিউটা বার করতে বলেছে, যোগ করে নাও, কিউ ইন্টু 1 প্লাস 1/√2 সমান মাইনাস কিউ, ঠিক আছে। এখান থেকে কিউ সমান এটা √2 প্লাস 1 হবে, তাহলে এখানে হবে কিউ, এখানে মাইনাস √2 বাই 1 প্লাস √2। এক কাজ করো, উপর নিচে আমাদের অপশনগুলো মেলাতে হবে, মেলানোর জন্য যেটা করবো উপর নিচে √2 দিয়ে গুণ করে দাও। তো √2 দিয়ে মানে করণীয় নিরসন করা, সমান মাইনাস কিউ ইন্টু এটা √2 গুণ করলে 2 হবে বাই এটা √2 হবে প্লাস 2 হবে, ঠিক আছে, বুঝতে পেরেছি। অর্থাৎ অপশন কোনটা সঠিক হচ্ছে, তাহলে অপশন বিটা, এখানে একটা মাইনাস আছে দেখবে, খেয়াল রাখবে, অপশন বি হচ্ছে এখানে সঠিক আনসার। ওকে, বোর্ডটা ভালো মোছা যায়নি, কেন কি জানি কালিটা কোনো গন্ডগোল আছে কিনা, ঠিক আছে। তাহলে অ্যান্সার পেয়ে গেলাম অপশন বি। 5এরটা, দুটি অভিন্ন পাতকে Q1 ও Q2 আধান, যেখানে Q1 > Q2 বলেছে দেওয়া হয়েছে, যদি পাত দুটিকে কাছে এনে সি ধারকত্বে একটি সমান্তরাল পাত ধারক গঠন করা হয়, তবে তাদের মধ্যে বিভব পার্থক্য হবে। খুব ইন্টারেস্টিং কোশ্চেন, এই ধরনের কোশ্চেন পরীক্ষায় প্রায় টাইম তোমাদের জন্য এসে থাকে, ঠিক আছে। তো তোমরা যেটা করবে, আগে থিওরিটাকে বুঝবে যে অ্যাকচুয়াল আধানটা কিভাবে ডিস্ট্রিবিউট করবে, এটা সবার প্রথমে বুঝবে, তারপর অ্যান্সারটা বার করবে। দাঁড়াও আমি আগে বোর্ডটা মুছে নেই বলছি, এটা কত দাগ, 5এর দাগ, ঠিক আছে। ওকে, তো খেয়াল করো, বলেছে এখানে কিউ আধান, এটাতে Q1 আধান, আর এই পাতটা Q2 আধান। আর একটা জিনিস বলে দিয়েছে Q1 > Q2। জেনারেলি এটা হয় না, হয়টা কি, জেনারেলি যেটা হবে দুটোর পাতের আধান সমান হয়, ঠিক আছে, কিন্তু এখানে এরা সমান দেয়নি, একটা কম একটা বেশি দিয়েছে। তো যেহেতু সমান দেয়নি, ওরা চেষ্টা করবে যখন দুজনকে কাছাকাছি আনবে, একটা প্লাস আধান একটা মাইনাস আধান, তো Q1 আর Q2 এরা চেষ্টা করবে পরস্পরকে কাছে এনে অ্যাডজাস্ট করে নিয়ে গড় আধান করে নাও, অর্থাৎ একটা প্লাস Q1 একটা মাইনাস Q2 দুটো যোগ হয়ে বাই 2, তার মানে এটা হবে Q1 - Q2 বাই 2, এই আকারে তারা নিজেদেরকে ডিস্ট্রিবিউট করে নেবে। এবং প্রত্যেকটার ভিতরে যে আধানটা আসবে এই জায়গাগুলো Q1, এটা হবে Q1 - Q2 বাই 2, আর এইখানটা হবে -Q1 - Q2 বাই 2, মানে একটা প্লাস আধান একটা মাইনাস আধান থাকে। অর্থাৎ আমি কি বললাম যে অ্যাকচুয়াল যেটা হয়, দুটো যদি আধান সমান থাকে একটা প্লাস একটা মাইনাস হয়, কিন্তু এখানে সেরকম সমান দেয়নি, দুটো আধান আলাদা আলাদা আছে। যখন এরকম করে দেবে তখন এরা কি করবে, একে অপরের সাথে ডিস্ট্রিবিউট করে নেবে, ঠিক আছে, মানে কি বলে এটাকে বাংলায় বিতরণ করে নেবে আর কি। তাহলে প্রত্যেকটা আধান হবে এটা, প্রত্যেকটার মধ্যে আধান হবে Q1 - Q2 বাই 2, একটা প্লাস একটা মাইনাস। এখন বলেছে যে ওদের মধ্যে বিভব পার্থক্য, তাহলে কিউ এর মান কি দাঁড়ালো, কিউ সমান Q1 - Q2 বাই 2, তাহলে বিভব পার্থক্য ভি সমান কিউ সমান তো সিভি, তাহলে সিভি তার মানে কিউ বাই সি, অর্থাৎ Q1 - Q2 বাই 2 ইন্টু 1/c, তাহলে এটা দাঁড়ালো কি Q1 - Q2 বাই 2c, এরকম অ্যান্সার হবে। দেখো Q1 - Q2 বাই 2c, অপশন ডিটা, ঠিক আছে, অপশন ডিটা হচ্ছে কারেক্ট অ্যান্সার। ওকে, আশা করি বোঝাতে পারলাম। নেক্সট পরে কোশ্চেনে যাই। আমরা মানে এখানে রেস্ট নিচ্ছে না, তাড়াতাড়ি শেষ করার চেষ্টা করবো, কারণ প্রচন্ড গরম করছে। এই মে মাস এপ্রিল মাস এই যে সময়টা, এখন ভিডিওটা রেকর্ড করছি এপ্রিল, তোমরা হয়তো দেখবে সেই জুন জুলাই আগস্ট করে হয়তো ভিডিওটা দেখবো অনেকে, তো তখন পরীক্ষার টাইম এসে গেলে, কিন্তু এই গরমের সময়টা না থাকা মুশকিল। এই সাথে একটা গামছা বা তোয়ালে রেখেছি, একবার করে ঘাম মুছছি, ঠিক আছে, আর দুটো তিনটে করে কোশ্চেন সলভ করছি, কারণ সব তো জানলা দরজা বন্ধ, ফ্যান ট্যান সব বন্ধ, সব বুঝতে পারছি কি অবস্থা। সো এতটা মানে তোমাদের জন্য স্যাক্রিফাইস করছি, একটা লাইক, ঠিক আছে, এটা অবশ্যই তোমাদের কাছ থেকে আমাদের প্রাপ্য। চলো তাহলে শুরু করি আমাদের নেক্সট কোশ্চেন। হ্যাঁ, 6এর কোশ্চেনটা, একটি ধারকের আধান কিউ বিভব ভি এর সঙ্গে যেভাবে পরিবর্তিত হয় তা প্রদত্ত লেখচিত্রে দেখানো হয়েছে, যেখানে এক্স অক্ষ বরাবর কিউ এবং ওয়াই অক্ষ বরাবর ভি নেওয়া হয়েছে। ত্রিভুজ এ ও বি এর ক্ষেত্রফল পদার্থ কোনটি নির্দেশ করে? ত্রিভুজ এ ও বি, আচ্ছা ছবিটা কেন দেখো, ত্রিভুজ এ ও বি মানে এই ত্রিভুজটা, ঠিক আছে, এই ত্রিভুজটা ক্ষেত্রফল, তার মানে কি দাঁড়াচ্ছে, ক্ষেত্রফল মানে কি, ত্রিভুজ
এ ও বি ইকুয়াল টু, এর ক্ষেত্রফল বলতে পারি হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা, ভূমি মানে ওবি আর এটা হচ্ছে ধরো এবি, হাফ ইন্টু ওবি ইন্টু এবি। খেয়াল করো হাফ ইন্টু ওবি মানে কি, এখান থেকে এটা কিউ ডিনোট করছে, তাহলে কিউ ইন্টু এইদিকে এটা ভি ডিনোট করছে, অর্থাৎ কিউ ভি বাই টু। কিউ ভি বাই টু, ডব্লু সমান কিউ ভি তোমরা জানো তো, তাই না? ডব্লু সমান কিউ ভি ফর্মুলা। তো এটা হচ্ছে সঞ্চিত শক্তি বা কৃতকার্য রাশিমালা, ঠিক আছে? তাহলে সেই মতো আমাদের কিউ ভি বাই টুটা হচ্ছে ধারকের সঞ্চিত শক্তি, ধারকের সঞ্চিত, এটা অনেক সময় গড় শক্তিও বলে, ঠিক আছে, সঞ্চিত শক্তি। আর তোমাদের এটাও জানো যে কিউ ভি বাই টু অর্থাৎ দুটো সূত্র হয়, ইউ সমান হচ্ছে হাফ কিউ ভি সমান হচ্ছে হাফ কিউ স্কোয়ার বাই সি সমান হচ্ছে হাফ কিউ, কি আর একটা ছিল হাফ কিউ ভি কিউ স্কোয়ার বাই সি, আচ্ছা এটা ছোট হাতে কিউ করে দিচ্ছি। আর একটা ফর্মুলা হচ্ছে সিবি স্কোয়ার, অর্থাৎ তিনটাকে তিনটার আকারে লেখা যায় টোটাল সঞ্চিত শক্তিটা, ঠিক আছে? ওকে, নেক্সট বলেছে, হ্যাঁ তাহলে অ্যান্সারটা কোনটা হবে? ধারকের সঞ্চিত শক্তি মানে অপশন ডি। যেহেতু আমাদের এমসিকিউ কোশ্চেন, অপশনগুলোকে খেয়াল রাখবো, কোনো কোনো অপশন আশা করি ভুল হবে না, মানে উত্তরটা ঠিকঠাক বেরোলে হয়তো অপশন দাগ দিতে ভুল হয়ে যেতে পারে, সেটা একটু চেক করে নেবে, নিজেরা মেলাচ্ছ আশা করি, বইটা কাছে নিয়ে বসেছো আর আমাদের সামনে কোশ্চেনগুলো তো দেওয়া থাকছে, কোনো অসুবিধা হবে না। ওকে, 7 কোশ্চেনটা, প্রদত্ত বর্তনীতে প্রতিটি ধারকের ধারকত্ব 1 মাইক্রোফ্যারাড হলে পি ও কিউ এর মধ্যে তুল্য ধারকত্ব হবে। আচ্ছা একটা দেখো সার্কিট দিয়েছে, একে ভালো। এরপর তো আমাদের ক্লাস 12 ক্লাস 11 ফার্স্ট সেমিস্টারের জন্য যখন মানে কোশ্চেন ব্যাংকটা বেরোবে তখন সেটা স্টার্ট হবে। আপাতত তোমাদের ক্লাস 12 স্টার্ট হয়ে গেছে, ঠিক আছে? তবে ভিডিওটা একটু দেখো আস্তে আস্তে আসছে, মানে আমি বলতে চাইছি ভিডিওটা ধীরে সুস্থে আসবে। এখন তো তোমাদের পরীক্ষা নিয়ে কোনো চাপ নেই, এই তো এপ্রিল মাস, জাস্ট এপ্রিল চলছে, অনেক দেরি, 5 মাস টাইম আছে এনাফ। তো আমার নিজের যেহেতু ইন্টারভিউ রয়েছে ওই জন্য আমি একটু ধীরে সুস্থে আগাচ্ছি, মাঝে মাঝে যখন ফাঁকা পাচ্ছি ভিডিও রেকর্ড করে নিচ্ছি, মানে আমারও ভালো লাগার উপর ডিপেন্ড করে, মুডের উপর ডিপেন্ড করে, যে অ্যাকচুয়ালি ভিডিওর জিনিসটা এরকম, ইউটিউব জিনিসটা এরকম যে নিজের ভালো লাগা টাইম, এক্সট্রা টাইম, ফ্রি টাইম যখন মনে হবে, একদম যে বিরাট কিছু দায়বদ্ধ করতেই হবে এই টাইমে, নাহলে ওরকম নয়। সেই জন্য আগে শুরু করেছি আর কি, যে তোমাদের পরীক্ষা এসে গেলে তখন দায়বদ্ধতা থাকে না, এরপর দিতেই হবে, আর কোনো রাস্তা নেই, সেটা নয়। ওকে, তো এক সপ্তাহ হোক, এক সপ্তাহ 10 দিন ছাড়া ছাড়া একটা ভিডিও পেয়ে যাবে, এখন না, কিন্তু তোমাদের পরীক্ষার টাইম যখন আসবে সব দেবে রেডি হয়ে গেছে, তোমাদের হাতে সমস্ত ভিডিও চলে এসেছে। এটা তোমরা মানে এই চ্যানেল অর্থাৎ এসপিটি সমাধানের উপর ভরসা রাখতে পারো। আচ্ছা, সার্কিটটা আঁকাও একটু, এরকম একটা দিয়েছে দেখো, পর পর যুক্ত আছে, ঠিক আছে? এ আর বি ধরো দুটো পয়েন্ট, এইখানটাতে একটা ধারক, ওকে, ধরো প্রত্যেকটা ধারকত্ব সি, এইখানটা দুটো ধারকত্ব আছে, মানে দুটো ধারক আছে, এটাও সি এটাও সি। তারপরটা খেয়াল করো, 4টে ধারক আছে, আমাকে 4টে আঁকতে হবে, আমি একটু ওইখানে মুছে এঁকে দিই। তো এই এরকম আর কি, ওকে। এটা এবার আর আঁকা যাচ্ছে না, আমি ডট ডট করে দিচ্ছি, মানে বোঝানো যে এরপর ডট ডট করে এইভাবে আসছে, পরেরটা 8টা, তারপর একটা 16টা, তারপরটা, তাহলে এটা সি 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 সি, ওকে। তো এইভাবে যখন আসছে দেখো, এই সিরিজে যখন থাকে, এটা একটা সিরিজ কম্বিনেশন, এই একটা সিরিজ, এই একটা সিরিজ, তো সিরিজ কম্বিনেশন ক্ষেত্রে তুল্য ধারকত্ব কি হয় আমরা কি জানি, যে 1/c সমান 1/c1 প্লাস 1/c2 প্লাস 1/c3 এইভাবে আসতে থাকে। তারপর লাস্টে যখন সমান্তরাল হয়ে যায় এটা সিরিজ, ঠিক আছে, সিরিজ। আর যখন সমান্তরাল হয়ে যায় প্যারালাল, আচ্ছা আমি বাংলা ইংলিশ কি লিখছি, প্যারালাল, তো তখন কি হয়, ডাইরেক্ট যোগ হয়, সি সমান c1 প্লাস c2 প্লাস c3 ডট ডট করে, ঠিক রোধের উল্টোটা, এটা মনে রাখতে বলেছি, যে রোধ সমবায় যা হয় এটা এখানে ঠিক তার উল্টোটা, ওকে। তাহলে দেখো এইখানটা তুল্য ধারকত্ব কত হবে, এখানে সি এর মানগুলো সব দিয়ে দিয়েছে 1 মাইক্রোফ্যারাড। আমি এক কাজ করি, মাইক্রোফ্যারাড এককটা লিখবো না, লাস্টে লিখবো, শুধু ওই ডাটাটা নিয়ে নিচ্ছি, এক করে নিয়ে নিচ্ছি, ওকে। তাহলে সি সমান তুল্য ধারকত্ব হবে 1, এইখানটা 1 মাইক্রোফ্যারাড। পরেরটা দেখো এক এক প্লাস, মানে দুটো সিরিজে আছে, তো 1/1 প্লাস 1/1, তাহলে 2 হয়, ঠিক আছে। 1/c মানে এখানে দেখো হাফ হয়ে যাবে, অর্থাৎ হাফ, মানে একই সমান্তরাল সমবায়, এটা একটা সুবিধা তোমরা জানো যে সি প্রাইম সমান হবে সি বাই এন, যতগুলো থাকবে তত দিয়ে ভাগ, এখানে দুটো আছে মানে 2 দিয়ে ভাগ, 4টে আছে মানে 4 দিয়ে ভাগ, তাহলে পরটা হবে 1/4, তারপর হবে 1/8 প্লাস ডট ডট করে, ঠিক আছে, বুঝতে পেরেছো? আমি এটা একটু সাজাই, তাহলে 1 প্লাস হাফ, ওকে, প্লাস হাফ তার হোল স্কোয়ার প্লাস হাফ তার হোল কিউব প্লাস ডট ডট করে ইনফিনিটিভ। খেয়াল করো এরকম একটা সারি আছে দেখো, 1 মাইনাস এক্স হোল টু দি পাওয়ার -2 সমান 1 প্লাস, আচ্ছা এটা কথা হচ্ছে -1 নাকি, তাহলে -1 সমান 1 প্লাস এক্স প্লাস এক্স স্কোয়ার প্লাস এক্স টু দি পাওয়ার 4 প্লাস ডট ডট করে, সরি এক্স কিউব প্লাস ডট ডট করে বেড়ে বেড়ে আসছে। দেখো এখানেও তাই, 1 প্লাস এক্স প্লাস এক্স স্কোয়ার প্লাস এক্স কিউব প্লাস ডট ডট আসছে, এক্স এর মান হাফ, তাহলে এখান থেকে আমরা লিখতে পারি 1 মাইনাস এক্স, অর্থাৎ 1 মাইনাস হাফ হোল টু দি পাওয়ার -1, তাহলে হাফ অফ -1 মানে 2 মাইক্রোফ্যারাড। এর মানে হচ্ছে এই টোটালটা মিলে হচ্ছে 1 মাইক্রোফ্যারাড, আর বাকি পুরোটাই, মানে এটা একা 1 মাইক্রোফ্যারাড, বাকি পুরোটা মিলে 1-এর কাছাকাছি প্রায় 1 মাইক্রোফ্যারাড, সব দুটো মিলে হচ্ছে এখানে 2 মাইক্রোফ্যারাডের মতো মানটা, ওকে।
যে কারণে টোটাল অ্যান্সার হবে 2 মাইক্রোফ্যারাড। তো আমাদের অ্যান্সার কি আসছে? অপশন সিটা। তাহলে অ্যান্সারটা লিখে নাও এখানে, অপশন সি হচ্ছে আমাদের জন্য কারেক্ট অ্যান্সার। ওকে, নেক্সট কোশ্চেন এসো। 8 কোশ্চেনটা বলেছে যে একটি সমান্তরাল পাত ধারকের ধারকত্ব সি, ধারকটির অর্ধেক অংশ একটি এস পরাবৈদ্যুতিক না কত 5 পরাবৈদ্যুতিক ধ্রুবক যুক্ত মাধ্যম দ্বারা পূর্ণ করা হলে ধারকের ধারকত্ব কতটা বৃদ্ধি পায়। তো দেখো, প্রথম ধারকত্ব ছিল সি সমান কিছু ছিল না, মানে ধারকটার মধ্যে কিছু ঢোকানো ছিল না, বাতাস ছিল, এদের মধ্যে ডিস্টেন্সটা ডি। ঠিক আছে, তাহলে এখান থেকে হবে কে এপসাইলন 0 আলফা বাই ডি। এই ফর্মুলা থেকে কেটা 1 বসিয়ে দাও, বায়ু মাধ্যমের জন্য কেটা 1। ওকে, দ্বিতীয় ক্ষেত্রে ধারকত্ব হয়েছে এটা অর্ধেকটা একটা অন্য কোনো মাধ্যম ঢুকিয়ে দিচ্ছি, মানে এটা d/2। ওকে, d/2 যেটা মাধ্যম হচ্ছে কে পরাবৈদ্যুতিক ধ্রুবক 5। তাহলে এটা ক্ষেত্রে হবে, এখানে সূত্র হয় কি এপসাইলন 0 আলফা বাই d1/k1 প্লাস d2/k2। ওকে, তো এপসাইলন 0 আলফা বাই, দেখো d1 মানে হচ্ছে d/2, এই অর্ধেকটা ফাঁকা, এই অর্ধেকটা ওই মাধ্যমটা আছে, তাহলে d/2/k1 মানে এখানে 1, এইখানটা বাতাস আছে, ঠিক আছে, প্লাস এইটাও d/2 বা এখানটা k2 মানে 5 পরাবৈদ্যুতিক ধ্রুবক আছে। ঠিক আছে, তো একটু ক্যালকুলেশনে নিয়ে আসো, এপসাইলন 0 আলফা বাই ডি কমন নিয়ে নিচ্ছি, তাহলে নিচে পড়ে থাকছে দেখো 2 প্লাস কত আসছে, একটু ভুল যাতে না হয় এইভাবে করি, এপসাইলন 0 আলফা বাই d/2 কমন, তাহলে 1 প্লাস 1/5 সমান এপসাইলন 0 আলফা বাই ডি, নিচে দেখো হাফ অফ 1 প্লাস 1/5, হাফ অফ 1 প্লাস 1/5 মানে 6/5। ঠিক আছে, সমান এখানে 3/5 হবে, উপরে উঠলে 5/3 ইন্টু এপসাইলন 0 আলফা বাই ডি। তাহলে এটাকে লিখে দাও 5/3 অফ C1। দেখো এই মানটাই C1 মানে এপসাইলন 0 আলফা অর্থাৎ বাই ডি, মানে হচ্ছে এটা ওই মাধ্যমটা প্রবেশ করানোর আগে যে তার যে ধারকত্বটা ছিল। ওকে, তো ধারকত্ব বৃদ্ধি তাহলে কত হবে C2 মাইনাস C1, অর্থাৎ ভাষা আমরা লিখছি না, ইন্টু 100%, অর্থাৎ C2 মাইনাস C1 মানে বৃদ্ধি বাই প্রাথমিক ইন্টু 100%। ভাষা লেখার কোনো দরকার নেই, তোমরা এখানে এমসিকিউ কোশ্চেন করছো, ব্যাখ্যামূলক কোশ্চেন যাচ্ছ, শুধু ওখানে লিখে তো তোমাকে দেখাতে হবে না, ওই মার্কশিটটা ঠিকঠাক পূরণ করবে, সেখানে যেন কোনো সিলি মিস্টেক আর না হয়, কারণ এখানে এমসিকিউ তো ভুল হওয়ার চান্স সব থেকে বেশি থাকে। ওকে, তাহলে এটা বসিয়ে দাও, C2 মানে হচ্ছে 5/3 C1 মাইনাস C1 বাই C1 ইন্টু 100%। ঠিক আছে, 5/3 মাইনাস 1 মানে 2/3 ইন্টু 100%, তো মানে 200/3 মানে 66.67%। তো উত্তর মিলিয়ে নাও 66.6 বা 66, হ্যাঁ অপশন বিটা, অপশন বি হচ্ছে আমাদের জন্য সঠিক অ্যান্সার। ঠিক আছে, ওকে, নেক্সট কোশ্চেন 8 পর 9 একটা, নিচের তড়িৎ বর্তনীর সাহায্যে স্তম্ভ মেলাও। আচ্ছা, একটা সুন্দর বর্তনী দিয়েছে, আগে এঁকে ফেলো, দিয়ে একা একা আমরা মেলাবো। বলেছে এ কোষের মধ্যে বিভব পার্থক্য কত। তো এ কোষ মানে কোনটা, এটা তোমরা কাজ করো, টোটাল আইটা বার করে নাও, আই সমান হচ্ছে টোটাল ইলেকট্রোমোটিভ ফোর্স বাই টোটাল রেজিস্ট্যান্স। ঠিক আছে, তো দেখো টোটাল ইলেকট্রোমোটিভ ফোর্সটা কি করে বার করবে, এই 12 ভোল্টটা দেখো এই দিকে কারেন্ট পাঠাবে, আমার আঙুলটার দিকে খেয়াল করো, এই দিকে কারেন্ট পাঠাবে, মানে আমি বলতে চাইছি এই দিকে, এটা I1, আর 7 ভোল্টটা এই দিকে কারেন্ট পাঠাবে, অর্থাৎ এই দিকে I2 পাঠাবে। ফলে দুটো অপোজিট হলে বিয়োগ হয়ে যায়, তোমরা জানো যে রেজাল্টেন্ট যে ইএমএফটা সেটা বিয়োগ হয়ে যাবে, অর্থাৎ 12 মাইনাস 7 বাই টোটাল রেজিস্ট্যান্স, এখানে একটা 1 ওহম এগুলো ইন্টারনাল রেজিস্ট্যান্স কোর্সগুলো, আর এখানে আছে 3 ওহম, 1 প্লাস 1 প্লাস 3, তাহলে 5/5 মানে 1 অ্যাম্পিয়ার, এটা আমরা বার করে নিলাম। ঠিক আছে, এরপর বলেছে এই এ কোষের বিভব পার্থক্য ভি সমান, আমাদের যে ফর্মুলা ভি সমান ই মাইনাস আই আর, তো ই মানে হচ্ছে এখানে 12 ভোল্ট, আই মানে হচ্ছে এখানে 1 অ্যাম্পিয়ার পেয়েছি, 1 ইন্টু 1 ওহম, এটার রেজিস্ট্যান্সটা 1 ওহম, তাহলে হবে 12 মাইনাস 1 মানে 11 ভোল্ট, এটা অ্যান্সার হলো 11 ভোল্ট। তাহলে একের অ্যান্সার কোনটা হচ্ছে, একের ডি, অর্থাৎ আমরা এখানে লিখে রাখছি, কোথায় লিখবো বলো তো অ্যান্সারগুলো, এই জায়গাটা লিখছি, একের অ্যান্সার হচ্ছে ডি। ঠিক আছে, লাস্টে অপশনটা চুজ করব। নেক্সট বলেছে যে 2-টা বি কোষের মধ্যে বিভব পার্থক্য। আচ্ছা 2-টা, এটা 1 এটা 2, বি কোষের বিভব পার্থক্য খোঁজো। খেয়াল করো বি কোষটা এই দিকে কারেন্ট পাঠাচ্ছে, আমরা যে কোনো একটাকে পজিটিভ ধরো, এই দিকটাকেই পজিটিভ হবে, কেন বলো তো, এইটা বেশি ভোল্টেজের, তো মানে বেশি ইএমএফ আছে, তাহলে এর রেজাল্টেন্ট কারেন্ট কিন্তু এই দিকে ফলো করবে, তো এইটা যেহেতু এই দিকে ফলো করবে, আমরা I2 টাকে মাইনাস ধরে নিচ্ছি, মানে এই যে বিভব পার্থক্য সেটাকে ইটাকে নেগেটিভ ধরে নেবো এই দিকে ফলো করার জন্য। ওকে, তো তাহলে এটা V1 নাম দিলাম, এটা V2 সমান মাইনাস E2 মাইনাস IR, তাহলে এটা মড নিয়ে নেবে লাস্টে, কারণ বিভব পার্থক্য অ্যাকচুয়ালি নেগেটিভ হয় না, নেগেটিভ বোঝানো মানে একটা ডিরেকশন বোঝানো, হ্যাঁ আর কিছু না, তো মড নিয়ে নাও, কোনো অসুবিধা নেই। আচ্ছা মাইনাস E2 মানে হচ্ছে এখানে -7 মাইনাস এটা 1 ইন্টু 1, ঠিক আছে, মড চিহ্ন সমান মড অফ -8 সমান 8 ভোল্ট, তাহলে এখানে কি দাঁড়ালো, 2 এর অ্যান্সার কোনটা পেলাম, 8 ভোল্ট খোঁজো, 2 এর অ্যান্সার 8 ভোল্ট মানে সিটা, এদিকে হচ্ছে সি। ঠিক আছে, নেক্সট বলেছে যে 3 ওহম রোধের বিভব পার্থক্য, 3 ওহম কয়, এটা কারেন্ট কত গাছের মধ্যে 1 অ্যাম্পিয়ার, সবার মধ্যে টোটাল কারেন্ট গেছে 1 অ্যাম্পিয়ার, তাহলে 3-এর দাগে অ্যান্সারটা হবে 3 ওহমের এক করছে V3 সমান 3, ভি সমান আই আর ফর্মুলা জানা আছে, I ইন্টু আর,
তাহলে আই মানে হচ্ছে এখানে 1 অ্যাম্পিয়ার, প্রত্যেকটার মধ্যে গেছে 1 অ্যাম্পিয়ার, টোটালটার মধ্যে কারেন্ট ঘুরেছে। আরটা হচ্ছে 3 মানে 3 ভোল্ট। তাহলে অ্যান্সার কোনটা হবে? 3 ভোল্ট। 3 ভোল্ট মানে হচ্ছে এ। তাহলে 3এরটা অ্যান্সার হচ্ছে এ। ঠিক আছে। আচ্ছা 4এরটা কি বলেছে? বর্তনী কার্যকর তড়িৎচালক বল। লাস্টে যেটা অপশন পড়ে আছে সেটা অ্যান্সার। মানে এইদিকে 12 ভোল্টে কারেন্ট পাঠাচ্ছে, এইদিকে 7 ভোল্ট, দুটো অপোজিট কারেন্ট পাঠাচ্ছে। তাহলে 4 নাম্বার হচ্ছে ই সমান E1 মাইনাস E2, অর্থাৎ 12 মাইনাস 7 সমান 5 ভোল্ট অ্যান্সার। তাহলে 4এরটা অ্যান্সার কি পেলাম? লাস্টে যেটা অপশন পড়ে আছে এটা দেখলেও সবাই পারবে। 4এরটা হচ্ছে বি। ওকে, এরপর অপশন খোঁজো এই ধরনের অ্যান্সার কোনটা দেওয়া আছে। অপশন বি তে এইটা দেওয়া আছে 1-এর ডি, 2-এর সি, 3-এর এ, 4-এর বি। তাহলে অপশন বিটা হচ্ছে আমাদের সঠিক অ্যান্সার। ক্লিয়ার? আশা করি বুঝতে পেরেছো। নেক্সট পরে কোশ্চেন চলে যাও, অর্থাৎ 10 টাকা কোশ্চেন। ওকে, দেখো এরকম একটা সার্কিট দিয়েছে, আর দুটো দিতে পারতো, কাজে লাগতো। ছোট অল্প দেয়নি, অনেকগুলো দিয়েছে। দেখো 1টা 2টো 3টে 4টে 5টা 6টা 7টা 8টা 9টা অনেকগুলো রেজিস্ট্যান্স দিয়ে দিচ্ছে। ঠিক আছে, অসুবিধা নেই। আমাদেরকে বলেছে যে এই 4 ওহমের মধ্যে কারেন্টটা কত যাবে সেটা আমাদেরকে ফ্লো মানে বার করতে হবে। এক কাজ করে লুপ প্রবাহ ধরে নাও। তাহলে এইটাতে কারেন্ট করছে ধরো I1, ঠিক আছে, এইটাতে কারেন্ট করছে I2, আর এইটাতে কারেন্টটাকে এইভাবে ধরে নাও, অর্থাৎ লুপ প্রবাহ ধরে নিচ্ছে আর কি I3। ঠিক আছে, মানে বোঝানো যে এইটার মধ্যে কারেন্টটা এইভাবে ঘুরবে, এই বরাবর ঘুরবে। ওকে, তার মানে পাশাতে কিন্তু I2টা এইভাবে ঘুরছে, অর্থাৎ এখানে I3টা এইদিকে আসছে। আমি এইদিকে দেখাচ্ছি তোকে, I3টা এইদিকে, I1 এইদিকে আসছে, I2টা কিন্তু উল্টো দিকে এইদিকে যাচ্ছে, মানে বিয়োগ হয়ে যাবে, এটা যেন খেয়াল থাকে। ঠিক আছে, একটাতে কারেন্ট এইদিকে ঘুরছে মানে এইটা এইদিকে আসছে, এইটাতে একই ডিরেকশনে ঘুরছে মানে এইখানটায় উল্টো দিকে যাচ্ছে, এইখানেও তাই। তো এক কাজ করো, 1 নম্বর 2 নম্বর 3 নম্বর লুপেতে কেভিএল গুলো অ্যাপ্লাই করো। কেভিএল মানে কার্চফস ভোল্টেজ ল অ্যাপ্লাই করো প্রত্যেকটা, দিয়ে আমরা সমীকরণ নির্ণয় করো, বার করো, এমন কিছু কাজ নয়। 1 নম্বর লুপে দেখো 2, এখানে আছে 8, 8 আর 2 10। আচ্ছা এগুলো মুছে দিই, ঘিঞ্জি লাগছে বুঝলে, এগুলো একটু মুছে দিই। তোমরা বুঝে গেছো আশা করছি। ঠিক আছে, তো 8 আর 2 10 আর 2 12, 12 I1 ঘুরছে মাইনাস অফ 8, এই 8-এর মধ্যে আবার I2 যাচ্ছে। ঠিক আছে, তাহলে 12 I1 মাইনাস 8 I2। অত বেশি লেখালেখিতে যেও না, এটা 32 ভোল্ট কার্যকর তড়িৎচালক বল কাজ করছে। বেশি লেখালেখি বলতে আমি এখানে মুখে বলছি যেটা, সেগুলো লিখছি না, যে 1 নম্বর লুপ 2 নম্বর লুপ এগুলো লেখার দরকার নেই, তোমরা তো এমসিকিউ প্র্যাকটিস করছো। ওকে, ঠিক আছে। নেক্সট এইটা দেখো 2 8 10 8 18 2 20, টোটালটা এটার মধ্যে 20 I2। আর উল্টো দিকে দেখো, এইখানটাতে দেখো এই জায়গাটাতে এইটা, তো এই I1টা তার উল্টো দিকে মানে এই দিকে যাচ্ছে। তো তাহলে আমি লিখি আগে 20 I2 মাইনাস 8 I1, এই মাইনাস 8 I1টা এখানে লিখছি, প্লাস 20 I2। আবার এইটাতে দেখো এখানে I2টা এইদিকে ঘুরছে। ওকে, এখানে I3টা তার উল্টো দিকে যাচ্ছে এই জায়গাটা, তো মাইনাস 8 I3। তাহলে মাইনাস 8 I3। এখানে দেখো কোনো তড়িৎচালক বল বা ব্যাটারি নাই, 0। এখানে দেখো 2 আর 4 6, 2 8 আর 8 16, ঠিক লিখলাম। 6 আর 2 8 আর 8 16 I3, আর মাইনাস এখানে শুধু I2 একটা আছে, 8 I2। তো 3 নম্বর লুপে হচ্ছে 16 I3 মাইনাস কত হচ্ছে 8 I2 সমান 0। এইখানটা একটু মডিফাইড করুন, আমাদের লাগবে কোনটা? I3টা লাগবে। কেন লাগবে I3টা? I3টা এখানে আছে, মানে 4 ওহমের মধ্যে কারেন্ট, সেটা I3 ফলো করছে একমাত্র। ওকে, এক কাজ করে এখানটাকে লিখছি 2 I2 সমান দেখো, 2 I3 সমান I2। এটা 1 নম্বর, এটা 2 নম্বর ইকুয়েশন, এটাকে 3 নম্বর করো। 3 নম্বর থেকে আমরা 2-এ যাও, 2 আর 3 থেকে যাও। দেখো আমরা কি করছি, প্রথমে এইখানে যে মানগুলো আছে এই আকারে বসিয়ে দাও, মানে I3 আকারে I2 এর জায়গায় বসিয়ে দাও। তাহলে মাইনাস 8 I1 প্লাস 20 I2, তো এটাকে 10 না 10 না I2 বলবো, হ্যাঁ আচ্ছা 20 ইন্টু I2 এর জায়গায় 2 I3, তাহলে 20 ইন্টু 2 I3 মাইনাস 8 I3 সমান 0। তো এটাকে একটু ক্যালকুলেট করে নাও, 20 দিয়ে 40, 40 মাইনাস 8 32, তাহলে মাইনাস 8 I1 প্লাস 32 I3 সমান 0। তাহলে মাইনাস I1 প্লাস 4 I3 সমান 0। তাহলে এখান থেকে কি পেলাম? 4 I3 সমান I1। এই মানটা আবার একে গিয়ে বসিয়ে দাও, 1 থেকে। ঠিক আছে, এই I1 এর জায়গায় I3 আকারে বসাও। তাহলে 12 I1 মানে 12 ইন্টু 4 I3 মাইনাস 8 I2। 8 I2 এর জায়গায় দেখো I2 কোথায় পেয়েছিলাম? 2 I3, এটা বসিয়ে দাও। 2 I3 সমান 32, তাহলে পেয়ে যাবে 4 বরং 48 মাইনাস 8 দুগুণে 16 I3 সমান 32। তাহলে এখান থেকে 32 I3 সমান 32, I3 ইকুয়ালস 1 অ্যাম্পিয়ার। তাহলে 4 ওহমের মধ্যে দিয়ে কারেন্ট কত? 1 অ্যাম্পিয়ার। ঠিক আছে, এটা অ্যান্সার। অ্যান্সার খুঁজে নাও, কিছুই নাই, অঙ্কটা কাটচাপ হলো। যারা ভালো করে প্র্যাকটিস করছো গাদা, শুধু একবার মেন হচ্ছে এই ইকুয়েশনগুলোকে গঠন করা। একবার এইদিকে কারেন্ট ঘুরছে, তখন এটা সংশ্লিষ্ট যে রোধটা তার পাশে I2টা উল্টো দিকে আছে, এটা খেয়াল রাখবে। এইখানেও তো I2 যখন ঘুরছে এটার মধ্যে দিয়ে, মানে এইদিকে হয়ে তো I1টা নিচে নামছে, তো সেটা নামছে, এটা ক্ষেত্রে উঠছে, এগুলো একটু খেয়াল রাখবে, মাইনাসটা করে নেবে। অ্যান্সার ডি, অপশন ডি হচ্ছে আমাদের সঠিক অ্যান্সার।
ঠিক আছে। নেক্সট কোশ্চেনটা, একটি কার্বন রোধকের 4টি বর্ণ কমলা, নীল, সবুজ, রূপলি এর রোধকের মান ও সহনশীলতা যথাক্রমে কত? তো এখানে একটা কোডিং তোমরা মনে রাখবে, এটা আমি দেখো তোমাদের পোস্ট করেছিলাম কোশ্চেনটা তোমাদের জন্য। এক হচ্ছে রূপলি যদি থাকে, ঠিক আছে, রূপলি যদি থাকে 10%, এটা মনে রাখবে। সোনালি যদি না থাকে, সোনালি যদি থাকে তাহলে 5%। আর নো কালার যদি লাস্ট কালারটা মানে 4 নম্বর কালারটা কিছুই না থাকে তাহলে এটা হয় 20%। ঠিক আছে, 20%। আচ্ছা একটু ভালো করে লিখে দিই, এটা একটু মনে রাখবে। তার মানে অ্যাকচুয়াল ধরো যে রোধটা ক্যালকুলেট করে আমি বললাম ধরো 10 ওহম পেলাম, তো তাহলে তার যে রেঞ্জ সেটা মোটামুটি পুরোপুরি কখনোই কার্বন রোধকের এক্সাক্ট রেজিস্ট্যান্স কখনো পাওয়া যায় না। ঠিক আছে, টেম্পারেচার ডিপেন্ড হলে বা কার্বন রোধকটা কতটা চাপ দিয়ে তৈরি করা হয়েছে সেই সব উপর ডিপেন্ড করে সেটা ভ্যারি করে। তো প্লাস মাইনাস 10%, তার মানে 10 ওহম প্লাস মাইনাস 1, 10 ওহমে 10% মানে হচ্ছে 1 ওহম, অর্থাৎ এটা হতে পারে 9 ওহম থেকে 11 ওহম, এর মধ্যে একটা ভ্যারি করে। ঠিক আছে, এরকম ভাবে বুঝতে হয়। তো এখন আমাদের অ্যান্সারটা কি জানতে চাইছে, যে 3টে কালার দিয়েছে, তোমরা কাজ করে এই কোডিংটা একটু মুখস্থ রাখবে, আমি লিখে দিচ্ছি আবার তোমাদের সুবিধার্থে। বি বি রায়, বি বি রায় গোয়িং বোম্বে, ঠিক আছে, গোয়িং বোম্বে ভায়া ভায়া গ্রেট ওয়েস্টার্ন। এটা এক লাইনের শ্লোক, আমরা এখানে করবে না বলে আমি মানে ধরছে না বলে আমি 2-3 লাইন করে দিলাম, লিখতেও সুবিধা হবে। গ্রেট ওয়েস্টার্ন, তো এই যে ফার্স্ট লেটার গুলো এটা 0 থেকে স্টার্ট হবে, 1 2 3 4 5 6 7 8 9, এই 10টার যে টোটাল কালার সেটা মনে হবে। বি মানে হচ্ছে প্রথম হচ্ছে ব্ল্যাক, ঠিক আছে, ব্ল্যাক মানে কালো, এগুলো বাংলা লেখা দরকার নেই, জায়গা নেই অত। বি পরেরটা হচ্ছে ব্রাউন, ওকে, বি ফর ব্রাউন। আচ্ছা কোনটা আগে আছে, ব্ল্যাক আগে না ব্রাউন আগে, মনে রাখবে কি করে, দুটোই বি দিতে তো মানে দুটোই বি নাম, তো এল আর আর এর মধ্যে যেটা আগে ইংলিশ লেটার অনুযায়ী কোনটা আগে থাকে গো, এলটা আগে থাকে, তাহলে এল এর আগে সরি আর এর আগে এল, মানে আগে ব্ল্যাক তারপর ব্রাউন, আশা করি মনে রাখতে পারবে। আচ্ছা আর ফর রেড, ওকে, ও ফর অরেঞ্জ, ঠিক আছে, অরেঞ্জ, ওয়াই ফর ইয়েলো, ছোট ছোট করে লিখছি, আশা করি দেখা যাবে ক্যামেরাতে, ছোট্ট করে লেখা হচ্ছে দেখো। জি ফর এখানে হচ্ছে গ্রিন, ওকে, বি ফর এখানে ব্লু, গ্রিনের পাশে ব্লু থাকে সাধারণত, আমাদের যে বেনিয়াসো কালার যে কালারগুলো সেখানেও দেখবে তাই। আচ্ছা ভি ফর ভায়োলেট, ওকে, জি ফর গ্রে মানে ধূসর, আর ডব্লিউ ফর লাস্টে হোয়াইট, গ্রের পরই হোয়াইট আসে, ঠিক আছে। তো এই হচ্ছে, ওকে, আমাদের এরপর যে কালারগুলো বলেছে আমরা এখানেই ছোট করে এক জায়গায় লিখে নিচ্ছি, দেখো কালারগুলো খুঁজে নিচ্ছি। প্রথমেটা বলেছে কমলা, নীল, সবুজ। কমলা মানে অরেঞ্জ, অরেঞ্জের কোড কত 3, ঠিক আছে, তাহলে এখানে নিয়মটা জানো তোমরা, এখানে আমি ছোট্ট করে 3 লিখলাম। তারপর বলেছে কমলা, নীল, নীল মানে হচ্ছে ব্লু, এই যে ব্লুর কোড কত 6, তাহলে লিখলাম 6, এই দুটো সংখ্যা পাশাপাশি বসে সেটাও তোমরা জানো। আর এরপরে যে দিয়েছে সবুজ ও রূপলি, তো সবুজ মানে হচ্ছে গ্রিন, দেখো সবুজ মানে হচ্ছে গ্রিন, তার মানে হচ্ছে এখানে 5 কোডিং হবে, ওকে, এই তো গোয়িং বোম্বে, গোয়িং এখানে গ্রিন, ঠিক আছে, তো 5 5 মানে এখানে ইন্টু 10⁵, আর রূপলি দেওয়া আছে যেহেতু রূপলি মানে হচ্ছে এখানে 10%, তাহলে প্লাস মাইনাস 10%, ওকে, তার মানে 36 ইন্টু 10⁵ বা 3.6 মেগা ওহমের 10%, ঠিক আছে, এই 10⁵ করে নিলে মেগা ওহম হয়ে যাবে 3.6, ওকে, তাহলে আমাদের 36 ইন্টু 10⁵ কোথায় আছে সেটা অ্যান্সার, প্রথম একটা অপশন এটা, আর 10%, তাহলে অপশন এ হচ্ছে আমাদের কারেক্ট অ্যান্সার। নিয়ম আশা করি জানো, প্রথম কালার দুটো হচ্ছে পরপর তাদের কোডিং অনুযায়ী নাম্বার বসবে, পরের কালারটা যত কোডিং তত 10-এর মাথায় তত বসবে, তারপর রূপলি না সোনালি নাকি নো কালার সেই মতো এখানে 5 10 20 এইসব কালার মানে পার্সেন্টেজ গুলো আসবে, ঠিক আছে, আশা করি হয়ে গেছে। নেক্সট 12 কোশ্চেনটা খুব ইম্পর্টেন্ট একটা কোশ্চেন, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। পোটেনশিওমিটার সার্কিটে তোমরা প্র্যাকটিক্যাল আশা করছি সবাই করছো, তো আমি এখানে হালকা করে প্র্যাকটিক্যালের জন্য ছবিটা আঁকছি, তারপর অঙ্কটাই করছি। পোটেনশিওমিটার মানে একটা 10 মিটার দৈর্ঘ্যের তার থাকে, এরকম করে একটা 10 মিটার দৈর্ঘ্যের তার, ধরে সেই তারটা হচ্ছে এবি, ওকে, এটাকে অপারেট করার জন্য অলরেডি একটা ব্যাটারি কানেকশন রাখতেই হয়, সেই ব্যাটারিটা আবার নিজস্ব একটা ইন্টারনাল রেজিস্ট্যান্স থাকতে পারে, এটাকে ধরে E0 বলা হচ্ছে, ঠিক আছে, এটাকে মানে রাখতে হবে। এই পজিটিভ প্রান্তটা ধরো আমি বললাম উপর দিকে রাখলাম, তো আমাকে সেই মতো জকিটা যখন কানেক্ট করবো, তো জকিটা যখন কানেক্ট করবো তারও একটা ব্যাটারি অপারেট থাকবে, ওকে, এটা জকি, ঠিক আছে, তো এখানে থাকবে, একে কানেক্ট করার পর একটা আমাকে যে মানে যে আমরা ব্যাটারিটা বা সেলটা আমরা তড়িৎ চলক বল নির্ণয় করবো বা কম্পেয়ার করবো বা যাই করি না কেন সেইটাকেও এখানে কানেক্ট করতে হবে, এইভাবে এমন ভাবে কানেক্ট করতে হবে যাতে পজিটিভ প্রান্তটা এর পজিটিভ প্রান্তের সাথে কানেক্ট করে, ঠিক আছে, ধরো আমি এটা ই বললাম, আর এই যে ইন্টারনাল রেজিস্ট্যান্স ধরো আমি সাপোজ বললাম আর প্রাইম, ওকে, তো এ কানেক্ট হবে এরপর এর সাথে একটা সুইচের সাথে, এই হচ্ছে আমাদের কানেকশন টোটাল, ওকে। এরপর আমাদের দুটোর মান নিতে হয়, একটা হচ্ছে একবারই সুইচটা অন করে একবার অফ করে, দুটো মানের জন্য এখানে একটা J1 এতে একটা মান পাবো, এই এক জায়গায় J2 তে একটা ভ্যালু পাবো,
দুটো মানকে কম্পেয়ার করে আমাদের বার করতে, সেই থিওরি আশা করি তোমরা জানো, সেই থিওরি ডিটেলস আমরা যাচ্ছি না, যেহেতু এমসিকিউ কোশ্চেন আমরা শুধু ম্যাথে যাচ্ছি। ওকে, একটা ইন্টারেস্টিং কথা হচ্ছে এই যে প্রত্যেক টোটাল যে দৈর্ঘ্যটা সেটা হচ্ছে এল, মানে পোটেনশিওমিটার দৈর্ঘ্য, আর এখানকার থেকে এখানকার এক করছে বিভব পতন ভি বা ই যাই বলে না করো, এর একক দৈর্ঘ্যে বিভব পতন, ঠিক আছে, বিভব পতন এটা খুব ইম্পর্টেন্ট, ভি বাই, যেটাকে আমরা কে দিয়ে নোট করছি, ধরো কে সমাজে ভি বাই এল, এটা একটু মনে রাখবে, এটা আমাদের লাগবে। ওকে, তো তাহলে সব মুছে দিচ্ছি, এরপর আমরা অঙ্কে আসছি। 10 মিটার দৈর্ঘ্যে একটি পোটেনশিওমিটার তারের মোট রোধ 20 ওহম, তাহলে এলটা হচ্ছে 10 মিটার, ঠিক আছে, ডাটাগুলো লিখে নিই আগে, আরটা হচ্ছে 20 ওহম। ওকে, আর কি কি দিয়েছে, আরও দিয়েছে যে 2 ভোল্ট তড়িৎচালক বল এবং নগণ্য অভ্যন্তরীণ রোধযুক্ত একটি তড়িৎকোষ এবং একটি বহির্রোধ আর এর সঙ্গে শ্রেণী সমবায় যুক্ত করা হলো, তাহলে এটাকে আর না লিখে R1 লেখো, ঠিক আছে, বা R0 লেখো ভোল্ট মিটার পোটেনশিওমিটার জন্য, আরেকটা আর দিয়েছে, আর ই সমান দিয়েছে 2 ভোল্ট, এত কিছু ডাটা দিয়েছে। তারপর কি দিয়েছে, কোথায় গেল গো, আচ্ছা, যুক্ত করা হলো আর এর সঙ্গে শ্রেণী সমবায় যুক্ত করা হলো। 0.1 ভোল্ট তড়িৎচালক বলে তড়িৎকোষ যুক্ত হলে পোটেনশিওমিটারটির নিস্পন্দন বিন্দু 400 সেমি দৈর্ঘ্যে পাওয়া যায়, আর এর মান ওহম এককে কত, তো তাহলে এটা E0 পোটেনশিওমিটারের জন্য, আর ইটা যেটা দিয়েছে 0.1 ভোল্ট, তখন বলেছে যে এলটা সেটা 400 সেমি, 400 সেমি মানে সব এসআই, তো তাহলে 4 মিটার এই দৈর্ঘ্যে এখানে নিস্পন্দন বিন্দু পাওয়া যাচ্ছে, এত কিছু তথ্য দিয়েছে, মানে এটা অ্যাকচুয়ালি L2টা। ওকে, আর L1টা আমাদের এখানে দিয়ে দিচ্ছে। তো অতএব টোটাল যে আই সমান আমরা লিখতে পারি ই বাই আর প্লাস আর প্রাইম বা আর প্লাস R0, মানে ই মানে হচ্ছে 2 ভোল্ট ডিভাইডেড বাই আর কত এখানে 20 ওহম প্লাস এখানে আর, তাহলে 20 প্লাস আর, ঠিক আছে, এটা বোঝার কাছে। আচ্ছা, এরপর এই যে আমাদের রোধটা 20 ওহম এরা করেছে, তাহলে বিভব ড্রপ কত, অতএব V0 সমান হচ্ছে I ইন্টু R0, তাহলে 20 ইন্টু 2 বাই আর প্লাস 20 সমান 40 বাই আর প্লাস 20, এটা দেওয়া আছে। ওকে, তাহলে একক দৈর্ঘ্যে বিভব পতন, এটা খুব ইম্পর্টেন্ট, একক দৈর্ঘ্যে বিভব পতন এটা হচ্ছে দেখো কে সমান, তখন আমরা লিখবো এইটা V0 বাই ক্যাপিটাল এল, V0 বাই ক্যাপিটাল এল, V0 মানে হচ্ছে এটা, অর্থাৎ আমি এখানে লিখছি 40 বাই আর প্লাস 20 ইন্টু এল হচ্ছে 1/10, তাহলে বাই 10 মানে হচ্ছে 4 বাই আর প্লাস 20, এটা কে দিয়ে ডিনোট করছি, ঠিক আছে। তো এরপর আমাদের যেটা ফর্মুলা হয় লাস্টে যখন ব্যালেন্স করা যায়, মানে দুটো যখন সাম্য অবস্থায় চলে আসে, ই ইকুয়াল টু কে এল, এটা একটু মনে রাখবে একটু, ই সমান কে এল। ওকে, তাহলে এটা ধরে আমরা আগাই, অতএব ই সমান কে এল, তাহলে ই মানে হচ্ছে 0.1 ভোল্ট, এটা বলেছে এই যে ইটা, আমরা একটু আগে ই কি E0 কি আর কি এগুলো সব বলে দিয়েছি ছবি এঁকে, তো 0.1 সমান কে মানে পেয়েছি এটা 4 বাই আর প্লাস 20, এল মানে 4 মিটার, তাহলে ইন্টু 4, ঠিক আছে, ঠিক না। তাহলে এখান থেকে দেখো ডাটা ঠিকঠাক লিখছি কিনা, 4 4 16 বাই আর প্লাস 20, গুণ করে দাও 0.1 আর প্লাস 2 সমান 16, তাহলে এখান থেকে 0.1 আর সমান 14, তাহলে এখান থেকে আর সমান 0.1 তে ভাগ মানে বাই 1/10, মানে 140 মিটার, তাহলে এখান থেকে কি পেয়ে গেলাম, এল সমান 140 মিটার, ঠিক আছে, এটা অ্যান্সার। ওকে, কোনো ভুল নাই, সব ঠিকঠাক। তো সার্কিটটা ঠিকঠাক মনে রাখবে, তাহলে অ্যান্সার কোনটা হবে, 140 মিটার, মানে হচ্ছে অপশন ডিটা, এটা দাগ দেওয়া থাকেনি নাকি, তাহলে অপশন ডি হচ্ছে আমাদের কারেক্ট অ্যান্সার। ও বাবা, যা ডি লিখেছি কান্নাকাটি করবে যে ডিটা, ঠিক আছে না, মোটামুটি এটা হচ্ছে ইংলিশের ডি, এটা নয়, হ্যাঁ সেগুলো এটা মুছে দিলাম আর কি। ওকে, 13 কোশ্চেনটা, প্রদত্ত চিত্রে তড়িৎচালক বল ই এর মান কত, একটা সার্কিট দিয়ে দিয়েছে। ওকে, এখানে বলেছে ই এর মানটা কত সেটা বার করতে হবে, কিছু নাই, আমাদের কার্চফ ল অ্যাপ্লাই করো, এই সার্কিটটা মানে এই যে লুপটাতে এইদিকে কারেন্ট ফ্লো করছে ধরো I1, আর এই দিকে কারেন্ট ফ্লো করাবে, তাহলে আমরা এইভাবে অ্যারো চিহ্নটা দিয়ে রাখলাম I2, ঠিক আছে, তাহলে 6 এর মধ্যে কারেন্টটা কিভাবে যাচ্ছে, তো এই দিকে হয়ে এটাও নিচের দিকে নামছে, এটা ক্ষেত্রে এই দিকেও নিচের দিকে নামছে, তো 6 এর মধ্যে প্লাস হবে, এটার জন্য খেয়াল থাকে। তো 1 নম্বর লুপে খেয়াল করো, টোটাল দেখো 3 আর 6 কত 9, ঠিক আছে, 3 আর 6 9, 9 I1টা বলে দিয়েছি তো 3 অ্যাম্পিয়ার, তাহলে এটা I1 সমান 3 অ্যাম্পিয়ার লিখে দাও, ঠিক আছে, এটা লাস্টে লিখবো, এখন লেখার দরকার নেই। তো 6 3 9 I1, আর এখানে দেখো I2টা এর মধ্যে এইদিকেই যাচ্ছে, মানে +6 I2, ওকে, সেইটা সমান এখানে ভোল্টেজ কাজ করছে 12, তো এক কাজ করো I1 এর মানটা 3 বসাবো, তাহলে 9 × 3 +6 I2 সমান 12, এখান থেকে 6 I2 সমান 12 - 27, তাহলে এখান থেকে 6 I2 সমান -12 - 27 কত হয়, -15, ওকে, তাহলে এখান থেকে I2 সমান -15 6 এত অ্যাম্পিয়ার, ঠিক আছে। 2 একটাতে এরপর অ্যাপ্লাই করো, ই সমান 6 আর 6 12 আর 6 18 I2, আর তার সাথে এইদিকে 6 I1 যাচ্ছে, ঠিক আছে। 2 নম্বর লুপেতে দেখো 18 I2
প্লাস 6i1 সমান ই। ওকে, ওইখানে যে তড়িৎচালক বলটা কাজ করছে ই কাজ করছে। আচ্ছা, এটাকে একটু বসিয়ে নাও। 6i2 জায়গায় এইভাবে বসাও, ওই তো এখানে ছিল তো, তাহলে এটা লিখছি না। 6i2 জায়গায় -15, তাহলে এটা 3 × 6i2 প্লাস 6i1 সমান ই। ঠিক আছে, তাহলে এখান থেকে 3 × 6i2 মানে 3 × -15 প্লাস 6i1 সমান ই। তাহলে এখান থেকে -45, 3 × 15 45 প্লাস 6i1 এর মান দিয়ে দিয়েছিল 3 অ্যাম্পিয়ার, i1 সমান 3 অ্যাম্পিয়ার বলে দিয়েছিল। তো এটা 6 × 3 সমান ই। তাহলে এখান থেকে -45, 6 × 3 = 18 সমান ই। তাহলে ই সমান কত আসছে? 45 থেকে 18 বাদ দিলে কত হচ্ছে? 6 2 -26 ভোল্ট, এরকম মান এসছে। দেখো উত্তরটা -12 ভোল্ট অ্যান্সার আছে। তো তাহলে কিছু একটা ভুল হয়েছে মনে হচ্ছে, দেখো তো, দেখছি দাঁড়াও, কিছু একটা ভুল হয়েছে। ও, সার্কিটটা আঁকাটাতে ভুল করেছি, এটা তো 6 নাই, কিছুই দেওয়া নেই। আচ্ছা, একটু ভুল হয়ে গেছে, মিস্টেক, তোমরা একটু ঠিক করো না, আমি ফের একবার কারেকশন করে দিচ্ছি। তো দ্বিতীয় লুপটা চেঞ্জ হবে, এখানে 6 6 12, ওকে এটা 12 হবে। ঠিক আছে, এটা 12i2 প্লাস 6i1, মানে এখানে দুটো আছে খালি, আর কিছু নাই। ঠিক আছে, আমি একটু চেঞ্জ করে নিচ্ছি, এটা 2 হবে তাহলে, এটাও 2 হবে। ওকে, -30 প্লাস 6i1, তাহলে এটা হবে -30 -30। ওকে, 18 -30 মানে ঠিক আছে না, বা এখান থেকে -30 -12 সমান হচ্ছে ই। তাহলে ই এর মান হচ্ছে 12 ভোল্ট, -12 ভোল্ট। ওকে, অ্যান্সার কোনটা হলো, কোনটা এসছে? -12 ভোল্ট, অপশন এটা, অপশন এ। ঠিক আছে, একটু কারেকশনটা করে নেবে। প্রথম দেখি কোশ্চেনটা ভুল চলেছে, খেয়াল করিনি, এটা রেজিস্ট্যান্সটা দেওয়া নেই, তোমরা দেখলে একটু বুঝতে পারবে। ঠিক আছে না, অসুবিধা নেই। ওকে, পরেরটা বলেছে একটি ধাতব পরিবাহীর তড়িৎ প্রবাহ মাত্রা I এবং অনুপ্রবাহ বেগ VD, পরিবাহীর ব্যাস ও প্রবাহ মাত্রা উভয়ই দ্বিগুণ করা হয়েছে, তাহলে অনুপ্রবাহ বেগের মান কত হবে? ওকে, দেখো অনুপ্রবাহ মানে এটা ধরো একটা ধাতব পরিবাহী, ঠিক আছে, জুম করে আঁকা হয়েছে কারেন্টের তারটাকে। তো এর মধ্যে যে কারেন্ট যাচ্ছে I, এই যে এটা হচ্ছে প্রস্থচ্ছেদ। ওকে, আর এর মধ্যে ইলেকট্রনগুলো এইদিকে ভি বেগে ধরো ফ্লো করছে এই বরাবর। তো তাহলে কারেন্ট এই উল্টো দিকে বেরিয়ে যায়, তোমরা জানো যেদিকে ইলেকট্রনের বেগ তার উল্টো দিকে, এটা হচ্ছে ধরো ভিডি। ওকে, তো তাহলে আমরা কি জানি? I সমান NE VD। ওকে, এখন বলছে যে কারেন্টটাও দ্বিগুণ করা হচ্ছে, অর্থাৎ আইটা 2i করা হচ্ছে, আর ইয়েটা ব্যাসটা বলেছে, ব্যাসই তো নাকি, দাও দেখে নি। হ্যাঁ, ব্যাসটাও দ্বিগুণ করা হচ্ছে, মানে ছোট হাতের ডিটাও দ্বিগুণ করা হচ্ছে, 2d করা হচ্ছে। তাহলে কাজ করে এটাকে একটু ভেঙে নিই। I সমান NE মানে হচ্ছে πd²/4 ইন্টু VD। ঠিক আছে, আর এটা 1 নম্বর সমীকরণ। পরের বারে বলেছে আইটা 2i করা হচ্ছে, তাহলে 2i সমান আমরা লিখবো NE, এটা একই আছে, পাই ডি এর জায়গায় 2d তার হোল স্কয়ার, মানে ব্যাসটা ডবল হয়েছে, /4 ইন্টু এখানে ভি বলছি, ধরো আমাদের যে এটা অনুপ্রবাহ বেগটা ভি ধরে নিচ্ছি। তাহলে এক কাজ করে এটা ধরো 2 নম্বর সমীকরণ। ঠিক আছে, 2 কে 1 দিয়ে ভাগ করে দাও, তাহলেই পেয়ে যাবে 2/1। 2i কে i দিয়ে ভাগ করলে হয় 2, NE কেটে যাবে, π/4 2d², 2d তার হোল স্কয়ার বাই d² ইন্টু v/vd, এটা এলো। তাহলে এখান থেকে আর কি পাচ্ছি? 2 সমান 4 ইন্টু v/vd। ঠিক আছে, তাহলে ভি সমান আমরা পাচ্ছি দেখো হাফ অফ ভিডি, মানে VD/2, অর্থাৎ অনুপ্রবাহ বেগ অর্ধেক হয়ে যাবে। অ্যান্সার মিলিয়ে নাও, অনুপ্রবাহ বেগ VD/2 মানে হচ্ছে অপশন ডিটা হচ্ছে আমাদের কারেক্ট অ্যান্সার। ওকে, অপশন ডিটা, তাহলে এখানে হচ্ছে ডি। ঠিক আছে, দেখে নাও একটু। নেক্সট, তারপরে কোশ্চেন এসো, পরে কোশ্চেন 15। আমরা প্রায় অর্ধেক শেষ করে ফেলেছি। বিবৃতি একটি হুইটস্টোন ব্রিজ সবচেয়ে সংবেদনশীল হয় যখন 4টি বাহুর রোধের অনুপাত একই ক্রমে হয়। হ্যাঁ, এটা ঠিক। বিবৃতি 2, হুইটস্টোন ব্রিজ দ্বারা রোধের পরিমাপ কোষের অভ্যন্তরীণ রোধের দ্বারা প্রভাবিত হয়, ব্যালেন্স হয়ে গেলে কোনো কিছু দ্বারা প্রভাবিত হয় না। তারপরে একটা ভুল, তাহলে কেবলমাত্র বিবৃতি 1 সত্য, অর্থাৎ 15A সঠিক। এখানে 15 অ্যান্সার হচ্ছে অপশন এ, শুধুমাত্র বিবৃতি 1 এটাই সত্য, বাকিগুলো সত্য নয়। 16টা, একটি মিটার ব্রিজের দুটি ফাঁকে যথাক্রমে 10 ওহম ও 30 ওহম রোধ যুক্ত করা আছে। রোধ দুটিকে পরস্পরের মধ্যে স্থানান্তর করা হলে নিস্পন্দ বিন্দুর অবস্থান পরিবর্তন কি হবে? এই কোশ্চেনে বহুবার আসে, দেখবে অনেক মডেল পেপারে দেখবে এসছে। আমাদের হুইটস্টোন ব্রিজের যে নীতি সেই অনুযায়ী এটা হবে P/Q সমান R/S। ঠিক আছে, এই অনুযায়ী আমাদের মিটার ব্রিজও কাজ করে, পোটেনশিওমিটারও কাজ করে। অ্যাকচুয়ালি মিটার ব্রিজটা এখানে কাজ করবে, হুইটস্টোন ব্রিজ, পোস্ট অফিস বক্স যেগুলো আছে। ঠিক আছে, তো সেক্ষেত্রে প্রথমে L1 আর পরের বারে ধরো L2। প্রথমবারে L1 যখন আর এর জায়গায় S, অর্থাৎ এটা 10 ওহম আছে, এটা 30 ওহম আছে। পরের বারে L2, তাহলে একটা যখন টোটাল মিটার ব্রিজ মানে 100 সেমি দৈর্ঘ্যের তার, একটা L1 চলে যাওয়া মানে, অর্থাৎ এইভাবে
এইখানে যদি একটা এসে জকিটা মিট করে এই জায়গাটা যদি L1 হয় তাহলে এখান থেকে এটা হবে 100 মাইনাস L1 সেন্টিমিটারে, ঠিক আছে। পরের বারে যখন রোধটা এখানে একটা রোধ এটা আর ছিল, এখানটা এস ছিল, তো যখন এইটা এর জায়গায় এটা এর জায়গায় চলে যাচ্ছে তখন এই জকিটা একটু সরে গিয়ে এইদিকে কোথাও একটা ব্যালেন্স করছে, তাহলে সেটা বলছে L2, আর এইটা হয়ে যাবে তখন 100 মাইনাস L2। যে এই যে গ্যাপটা, এই গ্যাপটা কতটা সরে গেছে সেটা আমাদের বার করতে হবে, মানে আগের সাপেক্ষে এখন স্পন্দন বিন্দুটা কতটা সরে গেছে। তাহলে প্রথম ক্ষেত্রে L1 বাই 100 মাইনাস L1 মানে P বাই কিউ, এই যে মানটা এটা হবে 10/30, আর একবার পরের ক্ষেত্রে হবে L2 বাই 100 মাইনাস L2, এটা হবে উল্টোটা 10 আর 30 অদল বদল হয়েছে, তাহলে 30/10, ঠিক আছে। আমরা এগুলো মুছে দিই একটু, এগুলো এত লাগবে না, বুঝে গেছো। তাহলে 30/10, ওকে। তো একটু ক্যালকুলেট করে নাও, এটা হবে 1/3, তাহলে এটা হবে 3/1, আমি একসাথে সব চালাচ্ছি, তাহলে এটা কোনাকুনি গুণ করে নাও, 3L1 সমান 100 মাইনাস L1, এখান থেকে 4L1 সমান 100, তাহলে L1 সমান 25 সেমি, প্রথমবারে এসছে 25 সেমিতে। এখান থেকেও তাই কোনাকুনি গুণ করো, L2 সমান 300 মাইনাস 3L2, তাহলে এখান থেকে 4L2 সমান 300, তাহলে এখান থেকে L2 সমান 75 সেমি, ঠিক আছে। তাহলে এটা 75 সেমিতে, আগেটা 25, তাহলে L2 মাইনাস L1 কতটা সরে গেছে, 75 মাইনাস 25, অর্থাৎ 50 সেমিতে সরে গেছে। মিটার ব্রিজটা আঁকিনি, জাস্ট একটু হালকা ডায়াগ্রাম দেখিয়ে দিয়েছিলাম ছেটাং করে, জাস্ট তোমাদের এমসিকিউর জন্য। আচ্ছা 17টা, কোন অঞ্চলে তড়িৎ ক্ষেত্র চৌম্বক ক্ষেত্রের মান যথাক্রমে ই বি, যে সম্ভাবনাগুলির জন্য কোন তড়িৎ আধান ওই অঞ্চলে সমবেগ ভিতে চলতে পারে, ই সমান ভিবি, ঠিক ই ইকুয়াল টু 0, বি নট ইকুয়াল টু 0, এটা দেখো অ্যান্সার আছে, সবগুলোই সঠিক হবে। এই ধরনের কোশ্চেন যখন থাকবে পদার্থ সবগুলোই, বেশিরভাগ ক্ষেত্রে এটা অ্যান্সার হয়। তাহলে 17 সবগুলোই সঠিক, 17D, ওকে 17D। কারণ মোট কথা মনে রাখবে যে কোনো যাই হয়ে যায় না কোনো, E0 হোক বা না হোক, বিটা কিন্তু থাকতেই হবে, এটা মাথায় রাখবে। বি যদি না থাকে তাহলে কিন্তু ওই ই সমান ভিবিটা আসবে না, ঠিক আছে। নেক্সট 18টা, পদার্থ বর্তনীতে ও বিন্দুতে চৌম্বক ক্ষেত্র, ওকে ওকে, ওই যে একটা চিত্র দিচ্ছি, এঁকে ফেলো। তো দেখো এই ও বিন্দুতে আমাদের বার করতে হবে, খেয়াল করো আমরা তিনটে পার্ট পাচ্ছি, দেখো একটা হচ্ছে এডি, একটা হচ্ছে DEF, এই একটা পার্ট এখন পর্যন্ত, অ্যাকচুয়ালি পুরো বৃত্তটা নাই, 4 ভাগের 3 ভাগ আছে, আর একটা এই FB, তো আমরা লিখে দিচ্ছি বি সমান। আর একটা জিনিস দেখো, সবার মধ্যে কারেন্টটা একই ডিরেকশনে হয়েই ফিরছে, মানে এইভাবে একদিকে ফিরছে, মানে এই দিক থেকে যদি আমরা ফলো করি আমাদের কিভাবে আসছে বলতো, অ্যান্টি ক্লকওয়াইজ, তাহলে উল্টো দিকে বেরিয়ে আসছে, অর্থাৎ ঘড়ি কাঁটার অপোজিটে ঘোরার জন্য আমাদের বিটা উপর দিকে বেরিয়ে আসছে, মানে তলের অপোজিটে, ঠিক আছে, বাইরের দিকে বেরিয়ে আসছে। তাহলে বি সমান হবে এখানে B1 B2 B3, B1 B2 B3, মানে আমরা একবারে লিখছি, দেখো বি মানে হচ্ছে BAD, এডির জন্য, বি অফ DEF বৃত্তটার জন্য, আর বি অফ FBর জন্য। খেয়াল করো এখানে এই ও বিন্দুটা দেখো, এইটার সোজাসুজি মানে একদম বহিস্থ বিন্দু, তাহলে তারটার উপরে অবস্থিত, যেখানে 0 হয় তোমরা জানো, তাহলে এটা 0। আচ্ছা BDF, এইটা দেখো টোটালটা কত হয় বৃত্তের জন্য, বি কত হয় গো, μ0I/2r, ঠিক আছে। কিন্তু এখানে দেখো এই বৃত্তটা 3/4 অফ, তাহলে 3/4 গুণ এখানে গুণ করে দেবে, মানে 4 ভাগের 3 ভাগ বৃত্তটা আছে, আর বাকি 1 ভাগ এই অংশটা নাই, তাহলে কারেন্টটা ওখানে থাকছে না। তো এখানে হবে μ0I/2r ইন্টু 3/4, ঠিক আছে, প্লাস এই FBর জন্য দেখো এখান থেকে দেখো এটা একটা অসীম, মানে অর্ধ অসীম, ঠিক আছে, এই দিকটা অসীম ভাবে চলে গেছে, এইখানটা থেকে স্টার্ট করছে, এই জায়গাটা থেকে স্টার্ট হচ্ছে ধরো, তাহলে অর্ধ অসীমের জন্য কত হয়, বি প্রাইমের মানে আমরা জানি μ0I/ অর্ধেক অসীমের জন্য অর্ধেক হয়ে যায় মানে 4πr, না হলে কি হয় 2πr হয়, তার হাফ হয়ে যায় মানে 4πr, তাহলে এটা হবে μ0I/4πr। এবার একটু ক্যালকুলেশনে আনো, দিয়ে উত্তরটা মিলিয়ে নাও, বুঝলে। এটা 4, 3/4, তাহলে এখান থেকে μ0I/4 আর কমন নাও, 4 আর কমন নিলে 4 আর চলে গেলে এখন হবে 3/2, ঠিক আছে। আর এখানে হচ্ছে μ0I/4 আর কমন নিলে বাই 1/π। আচ্ছা উত্তরটা কিভাবে দিয়েছে দেখি, দাঁড়ো, μ0I, আচ্ছা 4π আর কমন নিচ্ছে, তাহলে একটা পাইটাকেও বার করে নাও, তাহলে μ0I/4πr, এখানে পড়ে থাকছে দেখো এটা 1/π এর জায়গায় 1, আর 3/2 এখানে একটা পাই গুণ হবে 3π/2, অ্যান্সার ঝটপট অ্যান্সার বার করো, অ্যান্সার বিটা হচ্ছে কারেক্ট অ্যান্সার, ঠিক আছে, অ্যান্সার বি। তোমরা কে একজন কমেন্ট করেছিল আমাকে, আমার নামটা মনে পড়ছে না, সম্ভবত আগের মডেল পেপারে 8-এর কোশ্চেনটা, মানে মডেল পেপার 1-এর 8-এর কোশ্চেনটা বলেছে স্যার এটা এরকম অ্যান্সার আসছে 20 না কিছু একটা বলেছিলেন, তো এটা আমি চেক করে দেখেছিলাম, অ্যান্সারটা ঠিক আছে, মানে আমি যেটা বোর্ডে করিয়েছি তোমাদেরকে ওইটাই ঠিক, ঠিক আছে, যে কারণে আমি কোশ্চেনটা এখানে আলোচনা এলাম না। তোমরা বলে দিচ্ছ আগের মডেল পেপার মানে 1 নম্বর মডেল পেপারে সম্ভবত 8-এর কোশ্চেন বা এরকম একটা কিছু বলেছে, একবার ধরো আমি উল্টে দেখে নিচ্ছি। কোশ্চেনটা ছিল, হ্যাঁ, একটি ধারকের আধান 2 কুলম্ব বাড়লে শক্তি সঞ্চিত শক্তি 44% বাড়ে, তাহলে ধারকের প্রাথমিক আধানের মান কত, এটা অ্যান্সারটা ছিল 10 কুলম্ব, তোমরা বলেছিলে স্যার 20 কুলম্ব হবে, এরকম একজন কেউ কমেন্ট করেছিলে,
তো নাও এটা 10 কুলম্ব। ঠিক আছে, তোমরা ক্যালকুলেশনটা ভিডিওতে যেটা দেখানো হয়েছে সেটা দেখবে। ওকে, ঠিক আছে না। 19 কোশ্চেনটা, 19টা বলেছে এ ও বি দুটি সমপরিমাণ আধান সম্পন্ন বস্তু কণা, এই দুটি কণা সমপরিমাণ, বি কেয়ারফুল, যা যা ডাটা দিয়েছে সেগুলোকে মাথায় রাখো। এক বলেছে সমপরিমাণ আধান, ঠিক আছে। 2 বলেছে এই দুটি কণা একই বিভব প্রভেদ, মানে ভিটাও একই। ওকে, তো এর দ্বারা ত্বরান্বিত হয়ে একটি সুষম চৌম্বক ক্ষেত্রে, একটাই সুষম চৌম্বক ক্ষেত্র মানে বিটাও একই, ঠিক আছে। চৌম্বক ক্ষেত্রকে বি দিয়ে ডিনোট করবো, প্রবেশ করলো। তো বলেছে চৌম্বক ক্ষেত্রের মধ্যে এরা যথাক্রমে R1 R2 ব্যাসার্ধের বৃত্তপথে ঘুরলে এ ও বি এর ভরের অনুপাত কত হবে। ওকে, 19টা তাহলে কি কি ডাটা একই দিয়ে দিয়েছে সেটা আমরা একবার ঝাটাং করে লিখে রাখছি। একটা এসপিডি স্যারের একটা ছোট্ট ওয়ার্ড পেয়ে গেলে ঝাটাং করে লিখে রাখছি, ঠিক আছে। এক হচ্ছে কিউটা, আধানটা একই, বিভব প্রভেদ ভিটা একই, বিটা একই, এরা সবাই সবার জন্য একই। চেঞ্জ কি হবে, একটার M1 একটার M2, তার ব্যাসার্ধ একটা R1 একটার R2, এই দুটো চেঞ্জ হবে, এই দুটো অনুপাত জানতে চেয়েছে, ঠিক আছে। যখন ধরে বৃত্তাকার পথে ঘুরছে, লরেন্জ ফোর্স এখানে কাজ করছে যে কোনো কণাকে, মানে বৃত্তাকার পথে এখন বি ফোর্স, বি ভেক্টর ধরো উপর দিকে কাজ করছে, বাইরের দিকে বেরিয়ে আসছে, ঠিক আছে। তো এ যখন ভি বেগে এই বরাবর যাচ্ছে, যে কোনো পয়েন্টে এখানে হলে ভি, এইখানটা হলে এই বরাবর, এইখানটা হলে এই বরাবর, ওকে, এইভাবে ধরো ঘুরছে, ঠিক আছে। তো তাকে বৃত্তাকার পথে ঘোরানোর জন্য একটা অভিকেন্দ্র বল লাগে mv²/r, mv²/r, যেটা কেন্দ্রের দিকে কাজ করবে। কে যোগান দেবে, এই দিকে দেবে এফসি কাজ করছে, এফএম মানে ম্যাগনেটিক ফোর্স, অর্থাৎ লরেন্জ ম্যাগনেটিক ফোর্স, ঠিক আছে। তাহলে এখানে ম্যাগনেটিক ফোর্সটা যোগান দিচ্ছে আমাদের অভিকেন্দ্র বল। এখানে একটু ভাষা লিখলাম, লরেন্জ চৌম্বক বল, বিজ্ঞানী লরেন্জের নাম অনুসারে চৌম্বক বল, লরেন্জ চৌম্বক বল অভিকেন্দ্র বলের যোগান দেয়, অভিকেন্দ্র বলের যোগান দেয়, ঠিক আছে। হাতে লেখা যেমনই হোক সবাই বুঝতে পারবে এটা আশা করছি, কারণ আমি বলে বলে লিখছি, যোগান দেয়। ওকে, তো তাহলে কি দাঁড়ালো যে লরেন্জ চুম্বক বলে যখন যোগান দিচ্ছে, তার মানে mv²/r, এটা হচ্ছে অভিকেন্দ্র বল, বৃত্তাকার পথে ঘুরতে গেলে এটা লাগবেই mv²/r, আর এটা হচ্ছে qvb। এখান থেকে একটু বার করো, mv/r সমান qb। mv মানে হচ্ছে p মানে মোমেন্টাম বা ভরবেগ, mv মানে √2/2me, মানে তোমরা জানো এনার্জির সাথে মোমেন্টামের সম্পর্ক ক্লাস আগে, মানে ক্লাস 11 আর কি। তো সমান √2m, ইটা হচ্ছে এখানে qv, ঠিক আছে। এইটা বসিয়ে দেবো একবারে, মানে আধান আর বিভব প্রভেদ আকারে বসিয়ে দেবো। তাহলে এখান থেকে বসাও √2m qv, এখানে qbr বর্গ করে দিলে কি হয়, 2m qbr তার হোল স্কয়ার। এক কাজ করে একটা কিউ দেখো কাটছে, ঠিক আছে। তো তাহলে আমরা এখানে লিখছি প্রথম আধান আর দ্বিতীয়র জন্য, একটার জন্য লিখবো 2m1 qv সমান, আচ্ছা কিউ তো কেটে আছে, q² b², এটা লিখবো r1²। আর একটার জন্য লিখবো বাই 2, মানে দ্বিতীয় আধানটার জন্য, এখান থেকে আমরা একবারই মানে ভাষাটা বানিয়ে নিচ্ছি, এটা হচ্ছে অ্যাকচুয়াল সমীকরণ, ঠিক আছে। দ্বিতীয়টার জন্য এখানে কি করবো, m এর জায়গায় m2, কিউটা সবার জন্য একই, ভিটা একই, এখানে লিখবো কিউটা একই, তাহলে বিটাও একই, r2 তার হোল স্কয়ার, সব কেটে আছে দেখো, কিউ স্কয়ার b², আমি হালকা করে কাটছি যাতে রক্ত না বেরোয়, মানে ব্যথা না লাগে, রক্ত না বেরোয়, তার জন্য হালকা করে কাটলাম, তোমরা যাতে বুঝতে পারো। ওকে, জাস্ট জোকস। ওকে, তো 2টাও কেটে যাচ্ছে, m1/m2 সমান r1/r2 তার হোল স্কয়ার, তাহলে m1/m2 সমান r1²/r2², এটাই পড়ে থাকছে, ঠিক আছে। আশা করি বুঝতে পেরেছো, জাস্ট এক্সপ্রেশন m1/m2 r1/r2 তার হোল স্কয়ার। অ্যান্সারটা মিলিয়ে নিয়ে ধরো কোথায় আছে r1/r2 তার হোল স্কয়ার, অপশন বি। ঠিক আছে, অপশন বি। ওকে, পরের কোশ্চেন এসো। পরের কোশ্চেনটা বলছে 20 দাগের কোশ্চেন, 99 ওহম রোধের গ্যালভানোমিটারের সঙ্গে এস শান্ট যুক্ত করা হলে মূল প্রবাহ 10% গ্যালভানোমিটারের মধ্যে দিয়ে যায়, তাহলে এস এর মান কত। খুবই সহজ একটা কোশ্চেন, তবে একটু থিওরিটা হালকা পিছন দিকে যাচ্ছি, দিয়ে কোশ্চেনটা সমাধান করছি, ঠিক আছে। জি হচ্ছে গ্যালভানোমিটার, এটা হচ্ছে একটা শান্ট এস, ওকে, এটা হচ্ছে শান্ট। তো দেখো এইখানে মূল কারেন্ট আছে আই, এর মধ্যে যাচ্ছে আইজি, ঠিক আছে। কারেন্ট ডিভিশন ফর্মুলা অনুযায়ী কি হয়, আইজি সমান মূল কারেন্টে এস, মানে জি এর মধ্যে যাচ্ছে মানে কি অন্য রোধ s/s প্লাস জি, ঠিক আছে, এটাই তো হয়। সেটাই বলেছে যে আইজি সমান মূল কারেন্টের 10%, ঠিক আছে। আর আইজি মানে আই ইন্টু s/s প্লাস জি সমান আই এর 10% মানে 1/10। ওকে, আইও কেটে গেল, s/s প্লাস জিটা বলেছে 99 ওহম সমান 1/10, কোনাকুনি গুণ করে দাও, 10s সমান s প্লাস 99, তাহলে এখান থেকে 9s সমান 99, s সমান হচ্ছে 11 ওহম, তাহলে এই শান্টের রোধ হচ্ছে 11 ওহম। অ্যান্সার, ঠিক আছে। অপশন মিলিয়ে নাও, অপশন কোনটা কারেক্ট আছে গো, দাও দেখে নিচ্ছি। 11 ওহম মানে হচ্ছে অপশন এটা, ঠিক আছে, অপশন এ। নেক্সট 21 কোশ্চেনটা
বলেছে দুটি লম্বা দুটি পরিবাহী তার ভালো করে পড়ি, খুব লম্বা দুটি পরিবাহী তার শূন্য মাধ্যমে 4 সেমি দূরত্বে আছে, একটির মধ্য দিয়ে 25 অ্যাম্পিয়ার অন্যটির মধ্য দিয়ে 5 অ্যাম্পিয়ার প্রবাহ যাচ্ছে, তাহলে পরিবাহীটির কতখানি দৈর্ঘ্য 125 ডাইন বলের কি বলেছে এখানে সম্মুখীন হবে। মানে দূরে বইটা আছে তো লেখাগুলো খুব ছোট ছোট লাগছে, যেখানে পড়তে অসুবিধা হচ্ছে। ওকে, টেবিল এখানে রাখা নেই, টেবিল লাগলে আমার উঠতে বসতে অসুবিধা হয়, এখানটা বসতে বা নড়তে অসুবিধা, চেয়ারে রেখেছি বইটা। ওকে ওকে, 21-এরটা। তো আমরা জানি যে এই দুটো তার, এখানে দেখো কারেন্টে এইদিকে যাচ্ছে না এইদিকে, সেটাও বলেনি, বা একই ডিরেকশনে যাচ্ছে কিনা সেটাও বলেনি। একই ডিরেকশন হলে আকর্ষণ, এটা হলে আকর্ষণ তোমরা জানো, আর বিপরীত হলে বিকর্ষণ। ঠিক আছে, শুধু বলে দিচ্ছে বলের মানটা কোন দিকে হচ্ছে, তাহলে দিক নিয়ে আমাদের ভেবে লাভ নেই, শুধুমাত্র বল নিয়ে ভাববো। একক দৈর্ঘ্যে বল, আমি এখানে একটু লিখে নিই ডাটাটা। একক দৈর্ঘ্যে বল সেটা হয় দেখো, একক দৈর্ঘ্যে বল হচ্ছে এফ প্রাইম বলে লিখছি, সেটা হচ্ছে μ0 I1 I2 বাই 2 পাই আর। আমি থিওরিতে গেলাম না, সেটা সূত্র লিখছি। তাহলে এল দৈর্ঘ্যে বল মানে এল দৈর্ঘ্য অর্থাৎ এই পুরোটা কারেন্টের জন্য, এখানে ধরো এইখান থেকে 1 সেমি দৈর্ঘ্যের মধ্যে যে বলটা হচ্ছে এটা, তাহলে পুরো এইটা তো একটা তারটা লেন্থ আছে, সেইটার জন্য পুরো বলটা কত হবে, এল দৈর্ঘ্যে বল, এটা হচ্ছে বল সমান এফ মানে এল এফ প্রাইম, তাহলে এটা হবে μ0 I1 I2 L বাই 2 পাই আর। ঠিক আছে, এটা বলেছে অ্যান্সার। ওকে, তাহলে এই সূত্রটা আমরা লিখবো, আমরা সব মুছে দিই, এক কাজ করি সবই মুছে দিচ্ছি, শুধু ডাটাটা লেখা থাক, সূত্রটা ধরে অঙ্ক করব, বাকি এত লিখে লাভ নাই। মানে সূত্রটা হচ্ছে μ0 I1 I2 L বাই 2 পাই আর। এবার ডাটাগুলো দিয়েছে সেগুলো একটু টুকে নাও। ফার্স্ট বলেছে একটা 25 অ্যাম্পিয়ার অন্যটা 5 অ্যাম্পিয়ার, তাহলে μ0 মানে হচ্ছে 4 পাই ইন্টু 10⁻⁷, এটা এফ সমান, ঠিক আছে, বাই 2 পাই। আর এর মান দিয়েছে দেখো, আচ্ছা I1 I2 দিয়েছে, একটা 25 আর একটা শুধু 5। ওকে, তারপর ওদের মধ্যে যে ডিস্টেন্স আরটা দিয়েছে, কত দিয়েছে 4 সেমি দূরত্বে, আর কিছু 125 ডাইন বল। ওকে, তাহলে 4 সেমি দূরত্ব মানে 4 ইন্টু 10⁻⁻2 মিটার এসে গেল, এইটা 125 ডাইন, তাহলে ইন্টু 10⁻⁵। ঠিক আছে, এইটাকে একটু ক্যালকুলেশন করে নেবো, এটা আমাদের সূত্রটা। ঠিক আছে, সূত্র দেখো 25 আর 5 কেটে যাচ্ছে 125, আচ্ছা 10⁻⁷ -2 মিলে -5, তাহলে এটাও পুরোটা কেটে যাচ্ছে, এটা কেটে যাচ্ছে, পড়ে কে থাকছে 4 পাই বাই 2 পাই মানে 2। ঠিক আছে, 2, আচ্ছা এখানে এল আছে, সরি 2 ইন্টু এল বাই এখানে পড়ে থাকছে 4 সমান 1, তাহলে এখান থেকে এল সমান 2 মিটার বা 200 সেমি, এখানে অপশনগুলো দেখলাম সেন্টিমিটার রয়েছে, এল সমান 2 সেমি, ছোটা মানে যতটা শর্টকাট ক্যালকুলেশনে ছাড়তে পারবে ততটাই সোজা। ঠিক আছে, অ্যান্সার কোনটা হবে 200 সেমি, মানে অপশন সিটা হচ্ছে আমাদের সঠিক অ্যান্সার। ওকে, পরের কোশ্চেনটা একটা খুব ইম্পর্টেন্ট কোশ্চেন আবার। ঠিক আছে, খুব ভালো করে দেখো, বলেছে চিত্র অনুযায়ী এল দৈর্ঘ্য এম চৌম্বক দ্বিমেরু ভ্রামক বিশিষ্ট একটি দণ্ড চৌম্বককে একটি বৃত্তচাপের আকারে চিত্রের মতো করে বাঁকানো হয়েছে। তো এখন নতুন ব্যবস্থাটা তুল্য চৌম্বক ভ্রামক কি হবে, এবং দেখো এটা 60 ডিগ্রি কোণে বাঁকানো আছে। ঠিক আছে, আমি একটু ছবিটা আঁকি আগে, তাহলে বুঝতে পারবে। ধরো জাস্ট এই একটা রড ছিল, ওকে, এই রডটা সোজা ছিল, ভালো করে বোঝো, এটা রডটা ছিল, এর দৈর্ঘ্য ছিল ধরো এল, লম্বা রডটা, এদের যে দুটো চৌম্বক মেরু এই দুটো জায়গা, ঠিক আছে, আমি বললাম এন আর এস। ওকে, প্রত্যেকটা চৌম্বক যে প্রতি একক কি বলা হয়, এটা চৌম্বক দ্বিমেরু ভ্রামকের যে স্ট্রেংথটা বা শক্তি, সেটা এই অনুযায়ী এটা ছিল এম সমান এম ইন্টু এল, এতটুকু বলা আছে। আশা করি এটা বুঝতে পেরেছো। এটা যখন এখান থেকে দৈর্ঘ্য এল ছিল, প্রত্যেকটা স্ট্রেংথ ছিল এম, এটাও হচ্ছে এম। ঠিক আছে, একটাকে প্লাস এম ধরা হয়, একটা মাইনাস এম ধরা হয়, মানে উত্তর মেরুর স্ট্রেংথটা বা চৌম্বক শক্তি যেটা মেরু শক্তি সেটা হচ্ছে প্লাস ধরা হয়, আর দক্ষিণ মেরুর জন্য মাইনাস ধরা হয়। তখন এটা কিন্তু এখন বলছে না, এটাকে আমরা এই যে লম্বা রডটা এটাকে এইভাবে ধরে বাঁকাইছি, বাঁকানোর ফলে জিনিসটা এরকম লাগছে, এরকম একটু বেঁকেছে। ঠিক আছে, তো দাঁড়াও ছবিটা একটু আঁকি, ভালো করে আঁকার চেষ্টা করছি। তো এইভাবে বেঁকেছে, ধরো রডটা এইভাবে বেঁকেছে, সুসময় আছে। তো এইখান দেখো এটা এন মেরু চলে এসছে, এই জায়গাটা এস মেরু। এখন বলো তো আগের যে ডিস্টেন্স এখান থেকে এটা এল ছিল, সেটা কি এখন এখান থেকে এটা এল হবে? হবে না। দেখো একটু কাছে চলে এসছে, বাঁকানোর পরে এরা একটু কাছে চলে এসছে, মানে এইখান থেকে এই যে ডিস্টেন্সটা, ঠিক আছে, আমি এটাকে যদি এইভাবে একটু ডট ডট করে আঁকি, তো এই ডিস্টেন্সটা কমে গেছে। দিয়ে বলছে তাহলে এখন নতুন যে চৌম্বক দ্বিমেরু ভ্রামক সেটা কত হবে, সেটা আমাদেরকে বার করতে হবে। ওকে, এটা আমাদের বলে দিয়েছে। এটা বার করার জন্য আমাদের কিছু কাজ আছে। প্রথমত এটা যে বাঁকানো হয়েছে এখানে, তার যে সেন্টারটা, মানে এটা একটা বৃত্তচাপের আকারে বাঁকানো, যে পুরোটা একটা বৃত্ত, সেটা 60 ডিগ্রি অ্যাঙ্গেল করেছে, এটা প্রথম বলে দিয়েছে। ওকে, নেক্সট আর কি কিছু তথ্য দিয়েছে, এই যে ব্যাসার্ধটা এটা আর, না এটা আমি ধরে নিচ্ছি আর, হ্যাঁ ওখানে দিয়েও দিয়েছে, ঠিক আছে,
এরপর আমাদেরকে বার করতে হবে। প্রথম ক্ষেত্রে আশা করি এটা কারো কোনো গন্ডগোল নেই, এটা সবাই বুঝতে পারছো। দ্বিতীয়টাই আসল খেলা, এটাকে বার করব। এটা করার জন্য দেখো পুরো বৃত্তচাপটা যদি তৈরি করতো, ভালো করে বোঝো, এই আর ব্যাসার্ধে এটা যদি পুরো রডটা যদি একটা পুরো বৃত্তাকার হতো তাহলে ক গুণ হতো গো? 60 ডিগ্রি মানে পুরোটা তো 360 ডিগ্রি করে, তাহলে 6 গুণ হতো। তা 6 ইন্টু এল করা মানে 2 পাই আর হতো। ঠিক আছে, আমি এখানে লিখছি যে সম্পূর্ণ বৃত্ত ধরলে, এখানে ধরে নিচ্ছি কিন্তু অ্যাকচুয়ালি করেনি, করেছে কতটা? এই 60 ডিগ্রি করেছে। তাহলে তখন 2 পাই আর পুরো যে আর ব্যাসার্ধে এই বৃত্তটা টোটালটা হতো, সেটা এই যে দৈর্ঘ্যটার তার 6 গুণ হতো বৃত্তটা, মানে 6 ইন্টু এল সমান 6 ইন্টু এল। তাহলে এখান থেকে আমরা লিখছি আর সমান 6/2 পাই ইন্টু এল, মানে 3/2 পাই ইন্টু এল। ঠিক আছে, এটা আর পেলাম। এখন আমাদের বার করতে যেতে হবে এখান থেকে এই যে ডিস্টেন্সে এল প্রাইমটা বার করব। এল প্রাইমটা করার জন্য এক কাজ করে এখানটা একটা লম্ব টেনে নাও, এইখানটা একটা লম্ব টানো। তাহলে এটা দেখো একটা সমকোণী ত্রিভুজ করছে না এই জায়গাটা, তাই না? তাহলে এইটা প্লাস এইটা মানে ডবল এল, অর্থাৎ এল প্রাইম সমান, এল প্রাইম মানে হচ্ছে এই যে দৈর্ঘ্যটা এল প্রাইম সমান 2 ইন্টু এটা ধরো আমি বললাম এক্স, এটা হচ্ছে এক্স, এখান থেকে এটা তার 2x। তো দেখো এইটা লম্ব, এটা তখন অতিভুজে কাজ করছে, আর এই অ্যাঙ্গেলটা টোটালটা যদি থিটা, এটা θ/2 মানে 30 ডিগ্রি হবে, এটা টোটালটা 60 ডিগ্রি বলেছে, তাহলে এই অ্যাঙ্গেলটা 30 ডিগ্রি, একইভাবে এই অ্যাঙ্গেলটাও 30 ডিগ্রি। তো সাইন 30 হলে কত হচ্ছে? x/r সমান সাইন 30। তাহলে এখান থেকে হবে আর x/r সমান সাইন 30, তাহলে x সমান r সাইন 30। বোঝাতে পারলাম? এই ত্রিভুজটাকে একটু কল্পনা করো যে খুব সূক্ষ্ম ত্রিভুজ, একটা সমকোণী ত্রিভুজ তৈরি করেছে, যেখানে এটা 90 ডিগ্রি, এটা 90 ডিগ্রি, এখান থেকে এটা x, এখান থেকে এটা x, টোটালটা 2x। ঠিক আছে, দুটো ত্রিভুজ মিলে। তাহলে এখান থেকে দেখো 2 ইন্টু এক্স ইন্টু আর এর জায়গায় বসিয়ে দিতে পারো 3/2 পাই ইন্টু এল। আচ্ছা, আমি এগুলোকে এখানে ক্যালকুলেশনে নিয়ে আসছি। এখন নতুন মেরুর দৈর্ঘ্য মানে বাঁকানোর পর দেখো এই যে বললাম এই এন আর এস মেরু একটু কাছে চলে এসছে, সেই দৈর্ঘ্যটাকে ক্যালকুলেশন করতে গেলে এল প্রাইম সমান আমরা লিখছি 2x আর ইন্টু সাইন 30। ওকে, হ্যাঁ না এটা কি লিখলাম 2x, তো সরি একটু ভুল লিখেছি, এল প্রাইম সমান 2x। ওকে, মানে এইটা x এটা x, তাহলে 2x এর জায়গায় 2 ইন্টু x এর জায়গায় লিখবো আর সাইন 30। ওকে, আর সাইন মানে এইটা, অর্থাৎ x/r সমান সাইন 30। আচ্ছা, তাহলে এখানে একটু ভুল হলো, সমান 2 ইন্টু আর ইন্টু সাইন 30 সমান 2 ইন্টু আর মানে লিখে দাও উপরের সূত্র থেকে 3l/2 পাই ইন্টু সাইন 30 মানে হাফ, তো এই 2 2 কাটছে, সমান 3l/2 পাই, এটা এল প্রাইম। তাহলে অতএব এখন যে চৌম্বক দ্বিমেরু ভ্রামক এম প্রাইম সমান এমটা স্ট্রেংথটা একই আছে ইন্টু এল প্রাইম, তাহলে এম ইন্টু এল প্রাইম মানে 3l/2 পাই, তো 3/2 পাই ইন্টু এখানে হবে এম এল মানে দেখো এটা কোথায় গেল, এই যে এম এল মানে এটা ক্যাপিটাল এম। ঠিক আছে, তাহলে এটা হবে 3m/2 পাই। বোঝাতে পেরেছি? 3m/2 পাই, উত্তরটাকে মিলিয়ে নি, 3m/পাই আছে, 2 পাই নয় কেন? ও আচ্ছা আচ্ছা, এখানে একটু ক্যালকুলেশন ভুল আছে, 8 সমান এখানে 3 শুধু পাই হতো এটা ক্যালকুলেশন করার পর, তাহলে একটু এখানে মান বসাতে ভুল করেছি, এটা শুধু পাই, এটা শুধু পাই, 3 পাই, হ্যাঁ ঠিক আছে 3m/পাই, এটাই অ্যান্সার দিয়েছে। ঠিক আছে ঠিক আছে, তো অ্যান্সারটা হবে অপশন বি। ঠিক আছে, মাঝখানটা একটু ছোট করে ভুল হয়ে গেছিলো, তো ক্যালকুলেশনটা মার্জনা করবে তোমরা। জাস্ট এই জিনিসটাকে ভালো করে বুঝবে যে টোটালটা যদি বৃত্তটা যদি কমপ্লিট করতো তাহলে 360 ডিগ্রি অ্যাঙ্গেল তৈরি করতে, এখানে 60 ডিগ্রি জায়গায় পুরো কেন্দ্রটাতে 360 মানে 6 গুণ, তার মানে টোটাল 2 পাই আর সেটা টোটাল বৃত্তের পরিধি হতো, সেটা সমান এই চাপটার 6 গুণ। ঠিক আছে, সেটা আমরা ক্যালকুলেশন প্রথমে লিখেছি, তারপর এখান থেকে একটা সম্পর্ক বার করেছি আর আর এল এর মধ্যে, দিয়ে ফাইনালি এখান থেকে এটা বার করেছি, যেটা খুব বোঝার আছে, অঙ্কটা খুব ইন্টারেস্টিং এবং বোঝার আছে ভালো করে। ঠিক আছে, পরে কোশ্চেন আছে 23-এরটা, প্রায় শেষের দিক চলে আসছে না, আর বেশিক্ষণ লাগবে না। কোন স্থানে বিচ্যুতি 20 ডিগ্রি ইস্ট, নৌ কম্পাস ওই স্থানে পূর্ব দিক নির্দেশ করলে প্রকৃতপক্ষে সেটি কোন দিক নির্দেশ করছে? ওকে, একটু ছবিটা বোঝো। দেখো এইটা নর্থ, ঠিক আছে, এইটা ইস্ট, তো নৌ কম্পাসটা এই বরাবর স্থাপন করা আছে, এই জায়গাটা 20 ডিগ্রি ইস্টের দিকে স্থাপন করা আছে, মানে এই অ্যাকচুয়ালি নর্থ পোলটা কোন দিকে ডিনোট করছে? এই দিকটা ডিনোট করছে, এবং তার সাপেক্ষে বলেছে কোন একটা দিক, কি বলেছে যে 20 ডিগ্রি ইস্ট, আর তার সাপেক্ষে একটা পূর্ব দিক নির্দেশ করছে, তাহলে এর সাপেক্ষে পূর্ব দিকটা কি হবে ভালো করে বোঝো, এর সাপেক্ষে পূর্ব দিকটা কোন দিকে যাচ্ছে? এই এনার সাপেক্ষে, বোঝা যাচ্ছে কথাটা কি বলতে চাইছে? অ্যাকচুয়াল ইস্টটা এই দিকে, তো এর সাপেক্ষে ইস্টটা যখন হবে তখন কিন্তু ঘুরে গেছে, কম্পাসটা অ্যাকচুয়ালি এই দিকে আছে, তাহলে তার সাপেক্ষে অ্যাকচুয়াল ইস্টটা মানে কি একটু নিচের দিকে আছে এবং দক্ষিণ দিকে আছে, এইটা সাপেক্ষে নিচের দিকটা মানে এই দিকটা হচ্ছে দক্ষিণ দিক, তার নিচের দিকে দক্ষিণ দিক 20 ডিগ্রি দক্ষিণে, তাহলে এখানে কি লিখবে? 20 ডিগ্রি পূর্ব দিকের 20 ডিগ্রি দক্ষিণে, অপশন বিটা হচ্ছে কারেক্ট অ্যান্সার। ঠিক আছে, এটা একটু বুঝবে, ছবিটা বুঝে তারপর করবে, ভালো কোশ্চেন। পরেরটা বিবৃতি দিয়েছে
একটি অণুর চৌম্বক ভ্রামক প্রতিটি ইলেকট্রনের কক্ষীয় গতি ও ঘূর্ণন গতির জন্য সৃষ্টি হয়, একদম কারেক্ট। কারণ একটি আহিত কণা চৌম্বক ক্ষেত্র সৃষ্টি করে। দেখো, আহিত কণা চৌম্বক ক্ষেত্র সৃষ্টি তখনই করে যদি আহিত কণাটা একটা বেগ থাকে, ভি নট ইকুয়াল টু 0 হতে হবে, এটা কিন্তু মনে রাখবে। ঠিক আছে, যদি শুধু মানে স্থির থাকে সে শুধু তড়িৎ ক্ষেত্র উৎপন্ন করে, যদি ছুটে যায় একসাথে সে তড়িৎ ক্ষেত্র চৌম্বক ক্ষেত্র দুটো উৎপন্ন করে। তাহলে বলতে পারি পরেরটা কিন্তু সঠিক নয়, কারণটা সঠিক নয়। তাহলে এ সঠিক কিন্তু আর সঠিক নয়, মানে 24-এরটা অ্যান্সার হবে, 24-এরটা অ্যান্সার হবে অপশন ডি। ঠিক আছে, আচ্ছা এটা 23-এরটা অ্যান্সার বলেছিলাম অপশন বি। ঠিক আছে, তাহলে 24-এর অ্যান্সার কোনটা বললাম? অপশন ডি, এ সঠিক কিন্তু আর সঠিক নয়। ওই যে বললাম যে ছুটে না গেলে কিন্তু চৌম্বক ক্ষেত্র উৎপন্ন করবে না, স্থির থাকলে শুধু তড়িৎ ক্ষেত্র উৎপন্ন করে। ঠিক আছে, 25-এরটা 10 ওহম রোধ বিশিষ্ট কুণ্ডলীতে চৌম্বক প্রবাহের পরিবর্তনের জন্য উদ্ভূত আবিষ্ট তড়িৎ প্রবাহের সঙ্গে সময় টি এর পরিবর্তন চিত্রে দেখানো হয়েছে। কুণ্ডলীর মধ্যে চৌম্বক প্রবাহের পরিবর্তন এককে প্রকাশ করলে হবে। আচ্ছা ছবিটা এঁকে ফেলো। তো দেখো এই যে ত্রিভুজটা ও এ বি, ঠিক আছে, এটা কি নির্দেশ করে? ত্রিভুজ ও এ বি সমান হাফ অফ ও বি ইন্টু ও এ, এটা কি নির্দেশ করে? হাফ অফ 4 ইন্টু 0.1। ঠিক আছে, এটা হচ্ছে দেখো নির্দেশ করে একদিকে টাইম ফ্লো করছে, একদিকে কারেন্ট আইটি, তাহলে কিউ সমান আইটি হয় তো না, হাফ ইন্টু কিউ, ঠিক আছে, সমান কিউ প্রাইম আমি লিখলাম। ওকে, তো আধানটাকে নির্দেশ করছে। এখন বলেছে এখানে কি দিয়েছে তথ্যটা, যে ই সমান মাইনাস ডি বাই ডিটি, আমাদের যে ফ্যারাডের সূত্র মনে করে একটু, ই সমান মাইনাস ডি বাই ডিটি, মাইনাস নেওয়ার দরকার নেই, মাইনাস এল ডিআই ডিটি। ঠিক আছে, তো এখান থেকে তাহলে ই ডিটি সমান ডি ফাই বলতে পারি, মানে হচ্ছে এল ডিআই। ঠিক আছে, তাহলে ই ডিটি সমান ডি ফাই, এল ডিআইটা লাগছে না। ওকে, তাহলে ডি ফাই, এটা ফাই ধরো ভালো করে লিখে দিই একটু, মানে চৌম্বক প্রবাহের পরিবর্তন সেটা এটা, তাহলে ডি ফাই সমান আমরা লিখতে পারি ই, মানে দেখো ভি সমান তো আই আর, তাই না, ভি সমান আই আর ওহমের সূত্র, তাহলে ই সমান লিখো আই ইন্টু মানে ডিআই ইন্টু আর, ঠিক আছে, ইন্টু ডিটি। তো আর ইন্টু ডিআই ডিটি এটা যখন ইন্টিগ্রেশন করব তখন টোটাল ফ্লাক্স পরিবর্তনটা পেয়ে যাবো। তার মানে হচ্ছে আর ইন্টু এইদিকে ডিআই, সরি এইদিকে ডিটি চেঞ্জ হচ্ছে, এইদিকে ডিআই চেঞ্জ হচ্ছে, মানে ত্রিভুজ ও এ বি এর ক্ষেত্রফল, আরটা বলেছে 10 ওহম, ত্রিভুজ ও এ বির ক্ষেত্রফলটা এখানে বার করে রেখেছি হাফ ইন্টু 4 ইন্টু 0.1। ঠিক আছে, হাফ আর 4 মিলে হচ্ছে 2, এখানটা 2 হবে, আর 10 আর 0.1 কেটে যাচ্ছে, তাহলে 2 ওয়েবার এককে 2 একক। ঠিক আছে, অ্যান্সার কোনটা হবে? অপশন সি। মনে হবে এখানে 2 হবে, 4 কিন্তু করো না, কারণ এই ত্রিভুজের ক্ষেত্রফলে একটা হাফ আছে। ওকে, পরেরটা বলেছে 26 তড়িৎ প্রবাহ উৎপন্ন করতে চৌম্বক শক্তি স্থির রাখতে হয়। না, এরকম কোনো মানে নেই, চৌম্বক ফ্লাক্সের পরিবর্তন ছাড়া আবিষ্ট তড়িৎ প্রবাহ উৎপন্ন হয় না, এটা ঠিক কথা। ফ্যারাডের সূত্রে বলে লেঞ্জের সূত্র তোমরা জানো, তাহলে লাস্টেরটা ঠিক, প্রথমেরটা নয়। এ সঠিক নয় কিন্তু আর সঠিক। 26-এর অ্যান্সার হবে অপশন সি। 26 এখানে 26-এরটা লিখছি, 26-এর অ্যান্সার হবে অপশন সি। ঠিক আছে, নেক্সট 27-এরটা কোথায় গেল? 27। আচ্ছা, একটি জেট প্লেন পশ্চিম দিকে 1980 কিমি/আওয়ার বেগে গতিশীল। প্লেনটির দুটি ডানার প্রান্তের মধ্যে দূরত্ব 28 মিটার হলে ওই দুই প্রান্তের মধ্যে উৎপন্ন বিভব পার্থক্য হলো ওই স্থানে বিনতি কোণ 30 ডিগ্রি, ভূচৌম্বক ক্ষেত্রের মান 5.5 × 10⁻⁴ কি টেসলা তো নাকি? হ্যাঁ টেসলা। তো তোমরা জানো যে ভূচৌম্বক ক্ষেত্রে কোন উপাংশটা গতি ও তড়িৎচালক বল উৎপন্ন করার জন্য দায়ী গো? মানে কোন উপাংশটাকে অ্যাকচুয়ালি ওই যে এরোপ্লেনের ডানাগুলো কাট করে, ধরো এটা পৃথিবী, ঠিক আছে, তার সাপেক্ষে একটা ধরো এই হরাইজন্টাল বরাবর আছে আমাদের যে পৃথিবীর যে মানে ভূমিষ্ঠটা, আর একটা নিচের দিকে আছে, তাহলে এখান থেকে এই যে চৌম্বক বল লেখাগুলো বেরোচ্ছে উত্তর মেরু থেকে বেরোচ্ছে, ধরো দক্ষিণ মেরুতে ঢুকছে, মানে অ্যাকচুয়ালি চৌম্বক উত্তর মেরু, চৌম্বক দক্ষিণ মেরু ভাবো, আমি জাস্ট একটা উদাহরণ হিসাবে বললাম। এখানে একটা প্লেন যখন উড়ে উড়ে যাচ্ছে, এই প্লেনটা, ওকে, এই প্লেনটা ধরো উড়ে উড়ে যাচ্ছে, ঠিক আছে, এই প্লেনটা এইভাবে উড়ে উড়ে যাচ্ছে। তো দাঁড়া আমি একটু প্লেনটা এঁকে দিই, তাহলে যখন উড়ে উড়ে যাচ্ছে ডানাগুলো কোনটাকে কাট করে? অ্যাকচুয়ালি এই বরাবর, এই দেখো আমি একটা বল লেখা এইভাবে দেখাচ্ছি, তো বল লেখাটা এইভাবে হয়ে এইখানে যেটা যাবে, মানে আমি বলতে চাইছি বল লেখাগুলো এই অংশ এইটাকে কাট করবে না, এইভাবে থাকতে হবে। অর্থাৎ আরেকটু ভালো করে বোঝানো, যে যেটা বলছি যে এটা ধরো ডানাগুলো, ঠিক আছে, এটা ধরো ডানাগুলো, এটা ডানা, এরোপ্লেনটা ভাবো, ঠিক আছে, এই ডানাগুলোর যে ইয়েটা কাট করবে সেটা কিন্তু চৌম্বক ক্ষেত্রে এই অংশটাকে সমান্তরাল হয়ে গেলে কাট করবে না, এই অংশটাকে কাট করবে। কেন বলতো? সে তো এই বরাবর উড়ে উড়ে যাচ্ছে, সামনের দিকে উড়ে উড়ে যাচ্ছে, তাহলে এই বরাবর লম্ব যেটা হবে
অর্থাৎ সে যদি এই বরাবর থাকে তার এই দিকটাকে কাট করতে পারবে, লম্বটাকে কাট করতে পারবে, অন্য সমান্তরালটা কিন্তু কাট করা যায় না, সে তার বরাবর ভেসে চলে যাবে। ঠিক আছে, এটা একটু মনে রাখবে। তাহলে এখানে কোন উপাংশটা আমাদের কাজে লাগবে, এটা ধরো আমাদের পৃথিবীর হরাইজন্টাল বরাবর মানে এইচ উপাংশ, এটা ভার্টিক্যাল উপাংশ, এটা হচ্ছে অ্যাকচুয়াল আইটা। ঠিক আছে, তাহলে এটা থিটা হয়, আমরা যেখানে বাস করছি হরাইজন্টাল মানে পৃথিবীর উপরিতলিতে বাস করছি, তার সাপেক্ষে অ্যাঙ্গেলটা মাপে। তো সেক্ষেত্রে আমাদের যেটা হবে, সবসময় হরাইজন্টাল কম্পোনেন্টে কোনো কাজে লাগবে না, ভার্টিক্যাল কম্পোনেন্টে কাজে লাগবে। তাহলে ভি সমান আমাদের কি হয়, আই ট্যান থিটা, সরি আই এখানে কস আর এটা হচ্ছে সাইন থিটা, এটা কাজে লাগবে। ঠিক আছে, আই এর মান দিয়ে দিয়েছে, মানে ইন্টেন্সিটির মান দিয়ে দিয়েছে। তা কাজ করি, গতীয় তড়িৎ বলের ফর্মুলা তোমরা জানো, যে এটা যদি একটা রড হয়, ওকে, এটা যদি একটা রড হয়, ঠিক আছে, এই রডটা ধরো এই বরাবর ভি বেগে ছুটে যাচ্ছে, এর দৈর্ঘ্যটা এখান থেকে এল, আর এই যে মাধ্যমে আছে সেটা বি ভেক্টর মানে চুম্বক ক্ষেত্র কাজ করছে। তাহলে এই দুটো প্রান্তের মধ্যে যে একটা তড়িৎচালক বল উৎপন্ন হয়, ই সমান ভিবিএল, ই সমান ভিবিএল, এটা তোমরা সবাই জানো। ঠিক আছে, তাহলে সেই মানটা এখানে বসিয়ে দাও। তো ই সমান ভিবিএল, এটা কত 27 ই সমান ভিবিএল, ভি মানে 1980 কিলোমিটার পার আওয়ারটাকে 5-18 গুণ করে মিটার পার সেকেন্ডে করে নাও। বি মানে হচ্ছে এখানে এই যে এটা ভি ভি প্রাইম মানে অ্যাকচুয়ালি ভার্টিক্যাল কম্পোনেন্টে লাগবে, তাহলে 5.5 ইন্টু 10⁻⁴ না 5 কিছু একটা ছিল, তারা দেখে নিতে হবে মানগুলো, 10⁻⁴ সাইন থিটা। ঠিক আছে, সাইন উপাংশটা লাগবে, এটাই মানে মনে রাখতে বলেছি, সাইন 30 ডিগ্রি, বাকি সব মুছে দিচ্ছি নাহলে ডাটা গুলো হচ্ছে না। এলটা বলেছে ওদের মধ্যে দূরত্ব কত, 28 মিটার, 28 মিটার ইন্টু 28, সব গুণ করো মান পেয়ে যাবে। দেখো এটা হবে 110 মানে 550 হবে, ইন্টু 5.5 মানে হাফ, ইন্টু 28 10⁻⁴, এগুলো গুণ করো, দিয়ে যে অ্যান্সারটা পেয়েছি তোমাদের পিডিএফটাতে দেখবে আগেই দিয়ে দিচ্ছি 4.24, তো এটা ছিল 4.239 এরকম, মানে প্রায় এটা 4.24 ভোল্ট। ঠিক আছে, আমি এখানে বইটাতে অ্যান্সারটা দাগ দেওয়া রয়েছে, ওই জন্য আমি বলে দিলাম একবারে, আমারও ভিডিওটা রেকর্ড করতে সুবিধা হচ্ছে, যাতে অ্যান্সারটা কোনো ভুল না হয়, বারবার আমাকে মানে উত্তরপত্র উল্টাতে হচ্ছে না বারবার ধরে, ফলে আমার সুবিধাই হয়েছে একটা। সেই কারণে এরপর থেকে এটাই করেছি যে আগে পিডিএফটা বানিয়ে নেওয়ার পর যে অ্যান্সারগুলো আসছে সেই অ্যান্সারটা একটা করে দাগ দিয়ে দেবো, যে আমাদের তাহলে অ্যান্সারটা দেখতে সুবিধা হচ্ছে, বইটা একবারে কাজ হয়ে যাচ্ছে। ওকে, ঠিক আছে, 4.24 ভোল্ট অ্যান্সারটা। তাহলে অপশন কোনটা হচ্ছে গো, অপশন এটা হচ্ছে কারেক্ট অ্যান্সার, অপশন এ। ওকে, পরে কোশ্চেন পড়ো। 28 কোশ্চেনটা বলেছে 600 হার্জ কম্পাঙ্কের একটি আবেশক ও ধারকের প্রতিঘাত সমান 60 হার্জ কম্পাঙ্কের ধারকীয় প্রতিঘাত ও আবেশকীয় প্রতিঘাতের অনুপাত কত? ভালো কোশ্চেন। দেখো যখন এটা বলছে 600 হার্জ কম্পাঙ্কটা, তখন বলছে যে 600 হার্জের ক্ষেত্রে এক্সসি আর এক্সএল এরা সমান। এক্সসি মানে হচ্ছে 1/ওমেগা সি সমান এক্সএল মানে হচ্ছে ওমেগা এল। ঠিক আছে, আর ওমেগা মানে তোমরা জানো ওমেগা সমান 2πf, ফ্রিকোয়েন্সির সাথে আমাদের যে অ্যাঙ্গুলার ফ্রিকোয়েন্সি রিলেশন। তাহলে এখান থেকে আমরা লিখতে পারি 1/2πf মানে 600, তাহলে 600 সি সমান ওমেগা এল মানে 2π ইন্টু 600 ইন্টু ক্যাপিটাল এল। তাহলে এখান থেকে লিখে নাও, কি করবো বলতো, 1/LC, 1/LCর মানটা বার করে রাখো, 2π 600 তার হোল স্কোয়ার, এটা 1 নম্বর ইকুয়েশন। ঠিক আছে, তারপর একটা বলেছে যখন 60 হার্জ, তখন জানতে চেয়েছে, তখন কি জানতে চেয়েছে, ধারকীয় প্রতিঘাত আবেশকীয় প্রতিঘাতের অনুপাত। তাহলে যখন 60 হার্জ, এফটা যখন 60 হার্জ 60, তখন ধারকীয় প্রতিঘাত মানে এক্সসি বাই এক্সএল এটা জানতে চেয়েছে, মানে 1/ওমেগা সি বাই ওমেগা এল। তাহলে এখান থেকে এটা ওমেগা 2 লিখছি। ঠিক আছে, 1/ওমেগা 2 স্কোয়ার ইন্টু 1/LC এটা বলেছে। ওমেগা 2 স্কোয়ার মানে হচ্ছে 1/2π ইন্টু 60 হার্জ বলেছে তার হোল স্কোয়ার, আর 1/LC মান দেখো এখানে বার করে রেখেছি 2π ইন্টু 600 তার হোল স্কোয়ার। এগুলো একটু ক্যালকুলেশন এসে 2π স্কোয়ার কেটে যাচ্ছে, 60 স্কোয়ার বাই 600, তাহলে 600/60 তার হোল স্কোয়ার মানে 10 স্কোয়ার মানে হচ্ছে 100। ঠিক আছে, এটাই অ্যান্সার 100। তাহলে অ্যান্সার কোনটা হবে, এখানে তো অনুপাত কোনো একক হয় না, তাহলে অ্যান্সার হচ্ছে অপশন ডি। ওকে, 29 কোশ্চেনটা বলছে 20 ভোল্ট 5 ওয়াট রেটিং যুক্ত একটি ল্যাম্পকে 200 ভোল্ট 50 হার্জ এসি উৎসের সঙ্গে লাগিয়ে জ্বালাতে গেলে শ্রেণীটিতে যে ধারকত্বের ধারক লাগাতে হবে তার মান কত? 20 ভোল্ট 5 ওয়াট রেটিং, তাহলে এখানে কাজ করো, 20 ভোল্ট 5 ওয়াট, তার মানে এর জন্য কারেন্ট আর রোধটা বার করে নাও। আর সমান আমরা কি জানি, পি সমান ভিআই মানে হচ্ছে ভি স্কোয়ার বাই আর, তাহলে আর সমান ভি স্কোয়ার বাই পি, এখান থেকে বার করে নাও, ভি স্কোয়ার বাই পি মানে হচ্ছে 20 স্কোয়ার বাই 5 মানে 400/5 সমান 80 ওহম, মানে অ্যাকচুয়াল যে বাল্বটা তার রোধটা হচ্ছে 80 ওহম,
সেই সময় সর্বোচ্চ দ্যুতিতে যখন জ্বলছে তার যে কারেন্টটা আই ম্যাক্সিমাম, ঠিক আছে। তো আই ম্যাক্সিমাম আছে পি সমান তো ভি আই, তাহলে আই সমান পি বাই ভি। পি মানে হচ্ছে 5/20 সমান হচ্ছে 0.25 নাকি 1/4 মানে 0.25 অ্যাম্পিয়ার। এই দুটো বার করে আনলাম, ডাটা লাগবে। এরপর বলেছে সেইটাকে লাগানো হচ্ছে আবার কার সাথে, এসিতে লাগানো হবে। সেই এসিটা কিরকম, 200 ভোল্ট 50 হার্জ। এসিতে দেখো এই জিনিসটা বলছে 200 ভোল্ট 50 হার্জ। এরপর এই বাল্বটাকেই বলা হচ্ছে এখানে লাগানো হচ্ছে, তখন তাহলে জেডটা ইম্পিডেন্সটা কত বার করে নাও। জেডটা ইম্পিডেন্স হয় ভি বাই আই, ভি সমান আই, যেটা এখানে এসি কারেন্টের ক্ষেত্রে যেটা রোধ সেটা ইম্পিডেন্স হিসেবে বলা হয়। তো 200 ভোল্ট বাই আইটা দেখো আগে কারেন্টটা কত ম্যাক্সিমাম ছিল 0.25 অ্যাম্পিয়ার, 0.25, তো এটাকে ক্যালকুলেট করে 800 ওহম হবে, ঠিক আছে। এখন আমরা জানি জেড স্কোয়ার সমান আর স্কোয়ার, আর ধারকের যে প্রতিঘাত এক্স স্কোয়ার, এখান থেকে একটু বার করো, মানে 800 স্কোয়ার সমান আর স্কোয়ারটা বলে দিয়েছিল দেখো এক্সিটা বার করতে হবে, তাই তো। আরটা এখানে পেয়েছিল 80, মানে বাল্বটা লাগানো হয়েছে, একটা ধারকও লাগানো হয়েছে, এরকম যে এটা ধরো একটা বাল্ব, তার সাথে একটা ধারকও লাগানো হয়েছে, দিয়ে পুরো সিস্টেমটাকে একটা এসি বর্তনীর সাথে এইভাবে কানেক্ট করা হয়েছে। এটা সি, এটা তার রোধ আছে আর, ওকে। এই সিস্টেমটা লাগানো হয়েছে। তাহলে এখানে আর স্কোয়ার মানে 80 স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার, তো এখান থেকে এক্স স্কোয়ারটা বার করে না, 800 স্কোয়ার মানে 64, 4টে 0 মাইনাস 6400। এটা একটু ক্যালকুলেশনটা আনবে, প্রায় দেখবে এক্স এর মান আসবে 700, পেরে প্রায় আসবে, ঠিক আছে, 796। তো আবার এক্স মানে দেখো 1/2 পাই, এখান থেকে আমি একটু টানছি 1/2 পাই এফ সি সমান হচ্ছে 796। তাহলে এখান থেকে সি সমান 1/2 পাই, এফ মানে 50 হার্জ, এই যে বলে দিয়েছিল 50 হার্জ, ঠিক আছে। ইন্টু 50, আর কি লাগবে, ইন্টু 796, এটাকে ক্যালকুলেট করলে প্রায় পাবে দেখবে 4 মাইক্রোফ্যারাড। একটু ক্যালকুলেশনটা নিজেরা করবে, আমি করেছিলাম বলে মনে ছিল আর লিখলাম না এটা, হ্যাঁ। তোমরা একটু ক্যালকুলেশনটা করবে, ক্যালকুলেটর ছাড়া করার চেষ্টা করবে। আচ্ছা, স্তম্ভটা বলেছে স্তম্ভ 1-কে কয়েকটি পরিবর্তী প্রভাব বর্তনী, স্তম্ভ 2-তে, ঠিক আছে। শুধুমাত্র রোধযুক্ত, এটা করার ক্যালকুলেশন করার দরকার নেই, আমি বলে দিচ্ছি 30 এর আগে কোশ্চেনটা। শুধুমাত্র রোধযুক্ত বর্তনী, তখন cos ফাইটা 1 হয়, ম্যাক্সিমাম হয়, ঠিক আছে। তাহলে লিখতে হবে নাকি 30 এর কোশ্চেন। শুধুমাত্র আর বর্তনী যেটা বলে, ঠিক আছে, তখন cos ফাই 1, আর এল বা সি বর্তনীর ক্ষেত্রে cos ফাইটা 0, ওকে, cos ফাইটা 0। তাহলে অ্যান্সার কি হবে, শুধুমাত্র রোধযুক্ত বর্তনী cos ফাই 1 মানে একের আনসার হবে বি, 2 এর আনসারও এ, 3 এরটারও এ। তাহলে অপশন বিটা, সিটা হচ্ছে কারেক্ট অ্যান্সার, অপশন সি, ঠিক আছে। এটা ই নয়, সি। তোমাদের 4টে অপশন, সো এই কথাও ভাববে না, যদি সিটা এর মতো লেখাও থাকে কিছু মনে করার দরকার নেই। আচ্ছা, 31এরটা, প্রদত্ত চিত্রে ভোল্টমিটারের পাঠ যথাক্রমে V1 40 ভোল্ট, V2 40 ভোল্ট, V3 10 ভোল্ট হলে তড়িৎচালক বলের আরএমএস মান কত হবে। তো সার্কিট একটু দেখে নাও, এখানে বলছে তড়িৎচালক বলের মান। অ্যাকচুয়ালি মনে রাখবে যে আমাদের হিটিং এফেক্টটা যখন কাজ করে না, সবসময় আরএমএস ভ্যালুটাই মাপে, ওকে। V1 সমান বলেছে 40 ভোল্ট, V2 সমান বলেছে দেখো 40 ভোল্ট, ওকে, আর V3 সমান বলেছে এখানে 10 ভোল্ট। এগুলো সবই কিন্তু আরএমএস ভ্যালু কি মেজার করে, এখানে ডাইরেক্ট যোগ হয় না, এতে একটা ফর্মুলা হয় যে ভি আরএমএস সমান ভি, এখানে কি লিখবো, ভি আর, তো এটা আর এল সি, তাহলে ভি আর স্কোয়ার প্লাস ভি এল মাইনাস ভি সি তা হোল স্কোয়ার। এটা তোমরা জানো যে অ্যাকচুয়ালি যে আমাদের ফেজার ডায়াগ্রাম যেটা হয়, ঠিক আছে, ভিটা এখানে ভি আর যেটা হয় এই বরাবর ভি আর, ঠিক আছে, ভি এল এখানে থাকে, ভি সিটা একটু নিচের দিকে চলে আসে, যে কারণে অ্যাকচুয়াল মানটা কিছুটা কমিয়ে দেয় এই মানটাকে, ওকে। এটা ভি হয় অ্যাকচুয়ালি, একবার লিখে দিচ্ছি না, তাহলে এটা হবে 40 স্কোয়ার প্লাস 40 প্লাস মাইনাস 10 তার হোল স্কোয়ার, 40 মাইনাস 10 তার হোল স্কোয়ার, তাহলে 40 স্কোয়ার প্লাস 30 স্কোয়ার সমান 1600 প্লাস 900 সমান 2500, তাহলে 50 তার হোল স্কোয়ার, তাই তো, 50 তার হোল স্কোয়ার। তার মানে ভি আর এম এস, এটা তার একটা রুট আছে, রুট, আর রুট ভ্যালুটা আমি প্রথম বসাতে ভুলে গেছি, সমান 50 ভোল্ট। এটা অ্যান্সার। তাহলে অ্যান্সার কোনটা হলো, অপশন এটা, অপশন এ, এটা রুট আছে। 32এরটা, একটি এসি তড়িৎচালক বলের সমীকরণ ই সমান ই জিরো সাইন 100πt, যে সময় পরে তড়িৎচালক বলের মান আরএমএস মানে সমান হবে তার মান কত, ভি আরএমএস অর্থাৎ ই আরএমএস সমান তোমরা জানো ই জিরো বাই রুট টু। তো ই আরএমএস এর মান হয় দেখো ই জিরো বাই রুট টু, তাহলে ই আরএমএস ই জিরো মানে ই জিরো বাই রুট টু। আচ্ছা, এখানে বলেছে তার এই পাত দুটি কি বলেছে, ই সমান ই জিরো সাইন 100πt, তো আরএমএস মানে সমান হবে, তাহলে এখান থেকে ই জিরো বাই রুট টু সমান এখানে ই জিরো সাইন 100πt, এটাই মান বলেছে যে সময়ে, তাহলে ই জিরো কেটে দাও, 1/√2 মানে সাইন পাই বাই 4,
সমান হবে সাইন 100 পাই টি। ঠিক আছে, তাহলে একটু মনে মনে সাইনটাকে কাটাও, অ্যাকচুয়ালি কাটা যায় না কিন্তু, ঠিক আছে 100 মনে মনে কাটবে তাই। আচ্ছা, এখান থেকে পাই কাটিয়ে দাও, টি সমান 1/400 সেকেন্ড। ওকে, 1/400 সেকেন্ড। অপশন সিটা হচ্ছে কারেক্ট অ্যান্সার, যে সময় আরএমএস এর সাথে সমান হবে বলেছে। 33 একটি সমান্তরাল পাত ধারক 2 মাইক্রোফ্যারাড, এই পাত দুটির মধ্যে বিভব পার্থক্য কি হারে পরিবর্তন করলে পাত দুটির মধ্যবর্তী স্থানে সরণ প্রবাহ মাত্রা 4 অ্যাম্পিয়ার হবে? তো সরণ প্রবাহ মাত্রার মানটা মনে আছে, রাশিমালাটা মনে আছে? আই সমান দেখো এপসিলন 0 ডি ডিকিউ ডিটি, তাই তো, ডিকিউ ডিটি। তো তার মানে হচ্ছে দেখো বিভব প্রভেদের সাথে এর একটা সম্পর্ক আছে। তো এইখানটা দেখো এপসিলন 0 ডেল ই ডিটি হয়, ডেল ই ডেল টি। আচ্ছা, কিউটি এখানে লেখা দাও, ওখানে আই সমান হচ্ছে এপসিলন 0 ডেল ই ডেল টি। আচ্ছা, কিউ সমান সিভি, সি ইন্টু ভি সমান আই ইন্টু টি, তাহলে সি ইন্টু ডিভি ডিটি সমান সরণ প্রবাহ আই, টি এর সাপেক্ষে অবকলন করে দাও। তো তাহলে কি দাঁড়াচ্ছে, সি ইন্টু ডিভি ডিটিটা বার করতে হবে। আচ্ছা, আমাদের মান তো দিয়ে দিচ্ছি, আবার কেন লিখছি? সি এর মান বলেছে 2 মাইক্রোফ্যারাড, আর কি বলেছে সরণ প্রবাহ বলেছে 4 অ্যাম্পিয়ার। তাহলে এখান থেকে 2 মাইক্রোফ্যারাড, তাহলে 2 মাইক্রোফ্যারাড ইন্টু ডিভি ডিটি সমান 4 অ্যাম্পিয়ার। তাহলে এখান থেকে ডিভি ডিটি মানে হচ্ছে, এখান থেকে আমরা লিখবো 4/2 মাইক্রো, তো 2 × 10⁻⁶, 2 × 10⁶ ভোল্ট পার সেকেন্ড এই হারে চেঞ্জ হচ্ছে। এইভাবে একটু করবে, ঠিক আছে? 2 × 10⁶ মানে হচ্ছে অপশন ডি কারেক্ট অ্যান্সার। ওকে ওকে, লাস্টের দিক প্রায় কত, 33, আর দুটো আছে। 34 একটি মাধ্যমে তড়িৎচুম্বকের তরঙ্গ 2 × 10⁸ মিটার পার সেকেন্ড বেগে চলছে। মাধ্যমে আপেক্ষিক চৌম্বক ভেদ্যতা 1 হলে আপেক্ষিক তড়িৎ ভেদ্যতা 0, মাধ্যমে আলোর বেগ 3 × 10⁸। তো আপেক্ষিক তড়িৎ ভেদ্যতা মান কত সেটা বার করতে বলেছে। এক কাজ করে সিম্পল ফর্মুলায় বসিয়ে দাও। 34, তো আমরা কি জানি, শূন্য মাধ্যমে তড়িৎচুম্বকের তরঙ্গের বেগ, আচ্ছা শূন্য বেগ আবার কি কথা, শূন্য মাধ্যমে বেগ, শূন্য মাধ্যমে ইএম ওয়েভের বেগ, ঠিক আছে, অত না লিখলেও চলে, বেগ, এটাকে লিখবো সি সমান 1/√μ0 এপসিলন 0। আর কোনো মাধ্যমে হলে সেটাকে কি লিখবো, সেটা লিখবো ভি সমান 1/μ0 এপসিলন 0 জায়গায় লিখবো শুধু মিউ এপসিলন। তো এখানে কিছু মান দিয়েছে, 1/√μ এর জায়গায় লিখবো μ0 ইন্টু μr, আপেক্ষিক চৌম্বক ভেদ্যতা ইন্টু, আর প্রথমেটা হচ্ছে শূন্য মাধ্যমে চৌম্বক ভেদ্যতা, এটা হবে এপসিলন 0 ইন্টু এপসিলন r। ঠিক আছে, এই তথ্যগুলো দিয়েছে। তার মধ্যে আবার একটা মান দিয়ে দিয়েছে, কোনটা দিয়ে দিয়েছে গো, তড়িৎচুম্বক তরঙ্গ 2 × 10⁸ মিটার পার সেকেন্ড বেগে আপেক্ষিক চৌম্বক ভেদ্যতা 1। তো তড়িৎ ভেদ্যতা কত, দেখো আপেক্ষিক চৌম্বক ভেদ্যতা মানে হচ্ছে এটা, এই মিউ আরটা 1 দিয়ে দিচ্ছে এটা, তাহলে এপসিলন আরটা বার করতে হবে। আমরা এক কাজ করি, 1/√μ0 এপসিলন 0 ইন্টু 1/μ আর জায়গায় 1 বসাও, এপসিলন আর, এটা করব। আর এপসিলন 0টা এখানে নিয়ে নিচ্ছি। তো 1/√μ0 এপসিলন 0 মানে হচ্ছে সি। তাহলে কাজ করি, ভি সমান আমরা লিখছি 1/√μ0 এপসিলন 0 ইন্টু 1/√এপসিলন আর। তাহলে এখান থেকে ভি মানে হচ্ছে 2 × 10⁸, আর এইটা মানে দেখো সি, এই যে এই মানটা, তাই না? তাহলে সি ইন্টু 1/√এপসিলন আর। তাহলে এখান থেকে 2 × 10⁸, সি মানে শূন্য মাধ্যমে তড়িৎচুম্বক বেগ 3 × 10⁸ ইন্টু 1/√এপসিলন আর, এটা বার করতে হবে। রিলেটিভ পারমিটিভিটি, আর এটা হচ্ছে রিলেটিভ পারমিবিলিটি, ঠিক আছে, চৌম্বক ভেদ্যতা পারমিবিলিটি, আর পারমিটিভিটি মানে তড়িৎ ভেদ্যতা। ওকে ওকে, এটা কেটে দাও, তাহলে পড়ে থাকছে কি, √এপসিলন আর সমান হচ্ছে 3/2 মানে 1.5। তাহলে এখান থেকে এপসিলন আর সমান 1.5 তার স্কয়ার মানে 2.25, অ্যান্সার হচ্ছে 2.25। কোনটা অ্যান্সার, 2.25 মানে অপশন সি। ঠিক আছে, অপশন সি। লাস্ট কোশ্চেন আপাতত এই মডেলের জন্য, নিম্নের উক্তিগুলির মধ্যে কোনটি ভুল? তড়িৎচুম্বকীয় তরঙ্গ উৎপন্ন হয় ত্বরান্বিত আধান দ্বারা, ঠিক। সমস্ত মাধ্যমের মধ্যে দিয়ে এই তরঙ্গ একই গতিবেগে না, সমস্ত মাধ্যমে এই যে ডাটাটা আছে না, এপসিলন আর মিউ আর গুলো আলাদা হয়, সে কারণে বেগটা তো আলাদা হয়েছে, তাহলে এটা ভুল, অপশন বি একটা ভুল। আর তড়িৎচুম্বকীয় তরঙ্গ তির্যক, এটাও ঠিক। তড়িৎচুম্বকীয় তরঙ্গের তড়িৎ ক্ষেত্রের শক্তি ঘনত্ব চৌম্বক ক্ষেত্রের শক্তি ঘনত্ব সমান, এটাও ঠিক। তারপর কোনটা ভুল হচ্ছে, অপশন বিটা, আমি এখানে লিখে দিই, ভুল হচ্ছে অপশন বি। ওকে, ভুল মানে কোশ্চেনটা ভুল না, দূর এটা লিখবো না, ভুল লিখে দিলে আবার ভাববে যে কোশ্চেনটা ভুল না, মানে কোন অপশনটা ভুল জানতে চাইছে, অপশন বি কারেক্ট অ্যান্সার। সো আজকে শেষ হলো। গরমের মধ্যে দিয়ে কতবার যে গামছা তোয়ালের সাহায্যে আমি ঘাম মুছি তার ঠিক নেই, ঠিক আছে। এতটা তোমাদের জন্য কষ্ট করছি, তোমরা একটু মানে ভিডিওটাকে বন্ধুদেরকে শেয়ার করো, যাতে করে তারা তোমাদের মতো সাহায্য পায়, কারণ আমাদের কষ্টটার উদ্দেশ্য হচ্ছে তোমাদেরকে সাহায্য করা, তোমাদের উদ্দেশ্য
অন্যকে সাহায্য করো, তাহলে বলা হয় যে উপরওয়ালা নাকি তোমাকেই সাহায্য করবে। এটা বিশ্বাস রাখো, ঠিক আছে? বন্ধুদেরকে শেয়ার করো। আর হ্যাঁ, ভিডিও ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিয়ে আমাদের উৎসাহিত করতে ভুলবে না, একটা লাইক। আর কি বললাম, বন্ধুদেরকে শেয়ার করতে ভুলবে না। আর নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো, ঠিক আছে? পরের ভিডিও তৎক্ষণাৎ যাতে করে পেতে পারো। আর তোমার যা কিছু মতামত, যে কোনো ডাউট, যে কোনো প্রবলেম, যে কোনো কোশ্চেন, তুমি এনি কোশ্চেন এখানে কমেন্ট করতে পারো, অথবা আমাদের যে জিমেল আইডি আছে সেখানে তোমরা ডিটেলসে ছবি তোলা হোক বা কোশ্চেনটা লিখে বা যে কোনো প্রবলেম পড়লে তোমরা ভিডিওতে করে মানে যে কোনো ভাবে পাঠাতে পারো আর কি, আমরা সেটাকে চেষ্টা করবো সলভ করে দাও। ওকে, তো এই ছিল আমাদের আজকের ভিডিও। আর হ্যাঁ, তোমরা কিভাবে পিডিএফটা ডাউনলোড করবে সেটা আমরা একটা অন্য ক্লাসে অন্য একটা ভিডিও ক্লিপ এখানে অ্যাড করে দিচ্ছি। মানে সেই ক্লিপটা কিন্তু এই ভিডিওরই নয়, ঠিক আছে? মানে ওইটা অন্য কোনো একটা কোশ্চেন, সেটা আমরা রেকর্ড করে রেখেছিলাম। সেটা দেখলে বুঝতে পারবে যে হ্যাঁ কি করে মোটামুটি তোমরা পিডিএফটা ডাউনলোড করতে পারবে। পরীক্ষার টাইম হলে তখন পিডিএফটা কাজে লাগবে, এখন অতটা কাজে লাগবে না। এখন তো ডিটেলস ভিডিওগুলো দেখতে থাকো, সেটাই বেস্ট হবে, ঠিক আছে? তো চলো তাহলে আজকের মতো বিদায় নিচ্ছি, টাটা, বাই বাই, ঠিক আছে? পিডিএফটা ডাউনলোড করবে কি করে? তোমরা ফার্স্ট হচ্ছে তোমরা পিডিএফটাতে যে লিঙ্কটা দেওয়া হচ্ছে মানে ডেসক্রিপশন বক্সে বা কমেন্টে যে লিঙ্কটা থাকছে সেই লিঙ্কটাতে তোমরা ক্লিক করো। এই লিঙ্কটা ক্লিক করে, হ্যাঁ লিঙ্কটা ক্লিক করে তোমাদেরকে একটা দেখো পেজ খুলে যাবে। সেই পেজটাতে ফার্স্ট তোমাকে দেখাতে দেখবে 9 টাকা করে লেখা আছে, ওটা মানে ম্যান্ডেটরি। তোমার 3টে জিনিস দিতে হবে। একটা হচ্ছে স্টুডেন্ট নেম, প্রথমে ইমেল আইডি, ফোন নাম্বার, তারপর স্টুডেন্ট নেম। কেন এটা ম্যান্ডেটরি? ধরো কোনো কারণে তোমার মানে পেমেন্টে প্রবলেম হয়ে গেল, হতে পারে তোমার ব্যাংক অ্যাকাউন্ট থেকে টাকা কাটা গেছে কিন্তু তুমি পেমেন্ট ফেল দেখাচ্ছে, হতে পারে যে তোমার পেমেন্ট হয়ে গেছে কিন্তু তোমার পিডিএফ খুলছে না, কোনো না কোনো সমস্যা হলো, তখন তুমি আমাকে ওই যে জিমেল আইডিটা দেওয়া আছে দেখো spd2025@gmail.com, ওখানে তুমি কন্ট্যাক্ট করলে বা ফ্রি রিসিপ্টটা পাঠালে বা যে কোনো প্রমাণ স্বরূপ আমাকে একবার জানালে আমি তোমাকে অন্য কোনো ভাবে ওই পিডিএফটা তোমাকে প্রোভাইড করতে পারবো। মানে সেক্ষেত্রে তোমার সাথে আমি পার্সোনাল কন্ট্যাক্ট নাম্বার থেকেও কন্ট্যাক্ট করে তোমাকে আমি কন্ট্যাক্ট করতে পারবো, ঠিক আছে? খেয়াল রাখবে যে আমার ওই জিমেল আইডি থেকেই তোমার কাছে মানে ওই জিমেল যাবে, অন্য কোনো জায়গা থেকে যাবে না। সুতরাং স্প্যাম হওয়ার ভয়টা নেই। আশা করি তোমরা জিমেল আইডিটা দেখে নিচ্ছ, আমি একবার লিখে দিচ্ছি এখানে। জিমেল আইডিটা হচ্ছে spd সমাধান, ঠিক আছে, 2025@gmail.com, ঠিক আছে, gmail.com। ওকে, তো এইটা থেকেই জিমেল যাবে। অন্য কোনো যদি আইডি থেকে জিমেল যায় তাহলে যাবে, সেটা আমি করছি না, অন্য কেউ করছে, সেটার ক্ষেত্রে তুমি সাবধান থেকো, ঠিক আছে? আচ্ছা, এরপর তুমি ইমেল আইডি, তোমার ফোন নাম্বার, তোমার জিমেল আইডি, জিমেল আইডি বা ইমেল আইডি একই, ফোন নাম্বার নাম দিয়ে তুমি প্রথমে ক্লিক করবে, তারপর নেক্সট বাটনে ক্লিক করবে। নেক্সট বাটনে ক্লিক করলে তোমার ওখান থেকে বিভিন্ন পেমেন্ট অপশন খুলে যাবে। তোমার যে ইউপিআই আইডি বা ধরো নেট ব্যাংকিং, যে যেখান থেকে পেটিএম অনেক রকম থেকে অপশন পাবে, তুমি যেটাতে স্বচ্ছন্দ বোধ করো। এখানে একটা শর্ত, চেষ্টা করবে যেন ইন্টারনেট মানে স্পিডটা ভালো থাকে। যদি স্পিড কম থাকে তাহলে কিন্তু পেমেন্ট ফেল হয়ে যেতে পারে। সেক্ষেত্রে তোমরা জানো এটা, তোমরা চেষ্টা করবে ভালো যেন স্পিডটা থাকে, নেটের স্পিড। এখন তো 5G চলে আসছে, স্পিড যদি ঘরেতে নেটওয়ার্কের প্রবলেম থাকে সেখান থেকে একটু বেরিয়ে আসবে, দিয়ে বাইরে এসে তখন ম্যানেজ করবে, এটা ইয়ে করবে। আচ্ছা, তারপর যখন তুমি পেমেন্ট করে ফেলবে, পেমেন্ট সাকসেসফুল দেখালে আর কোনোভাবে ব্যাক বাটনে ক্লিক করবে না, রিফ্রেশ করবে না, এমনকি ফোনটা অফ করবে না। জাস্ট 1 থেকে 2 মিনিট ওয়েট করো। তার মধ্যে অনেকেই তো ফিডব্যাক আমি দেখেছি বা আমি নিজেও টেস্ট করে দেখেছি যে 10 থেকে 15 সেকেন্ডের মধ্যে খুলে যাচ্ছে, ঠিক আছে, বা 5 সেকেন্ডের মধ্যেও খুলে যাচ্ছে, এমন হয়েছে। তো তোমরা একবার ওয়েট করো, কোনো কিছু তো ব্যাখ্যাই আমরা, তারপর দেখবে পিডিএফ অটোমেটিক খুলে গেছে। পিডিএফটা তোমরা সার্চ করবে, দেখবে, দেওয়ার পর তোমরা উপর দিকে জাস্ট দেখো কর্নারে, লেফট কর্নারে উপর দিকে একটা দেখো ডাউনলোড বাটন আছে, ওখানে গিয়ে তোমরা ডাউনলোড বাটনে ক্লিক করে নিজেরা প্রিন্ট আউট মানে ওইটাকে ডাউনলোড করে রেখে পরে তোমরা প্রিন্ট আউট বার করতে পারো, ফোনে রেখেও পড়তে পারো। তবে আমার সাজেশন হলো তোমরা প্রিন্ট আউট বার করে নেবে। কেন বলছি এই কথাটা, যে যদি তোমরা ফোনেতে পড়ো না, সবসময় স্ক্রিনের প্রতি তাকিয়ে থাকে, স্ক্রিনের চোখের উপর একটা চাপ পড়বে, প্লাস হচ্ছে ফিজিক্যাল কপির একটা আলাদা ডিমান্ড। তুমি যখন ডাইরেক্ট ওটা পিডিএফটা নিজের সামনে রেখে পড়বে, পড়ার মনোযোগ বাড়বে, ডিস্টার্ব হওয়ার ভয় থাকবে না। ফোনটা হাতে থাকলে কি হয়, ধরো কোনো একটা নোটিফিকেশন বেল আইকন বেজে হলো, তোমার যদি নোটিফিকেশন বিভিন্ন জায়গায় অন করা থাকে তখন কিন্তু তোমার সমস্যা। তুমি সকল হয়তো ওই পড়াটা স্কিপ করে অন্য জায়গায় চলে গেলে, ইউটিউবে বা হয়তো হোয়াটসঅ্যাপে, ইনস্টাগ্রামে বা ফেসবুকে ইত্যাদি কোনো একটা জায়গায় ঢুকে পড়লে সেখানে তোমার টাইম ওখানে খেয়ে নেবে। তো সেটাই সাজেশন, সেটার জন্য এগুলো ভাবা আর কি। তো তোমরা চেষ্টা করবে সেটাকে পিডিএফ আকারে বার করে নিয়ে প্রিন্ট আউট বার করে হাতের গোড়ায় রাখা, যেমনটি তোমরা বই খাতা সব হাতের গোড়ায় রেখে পড়ছো সেইভাবে রেখে পড়বে, তাহলে তোমাদের জন্য আরো বেস্ট।